ছাত্রছাত্রীরা এর আগের দিন যে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কোন একটা প্রসেসে স্বতঃস্ফূর্ত হবে কিনা সেইটা জানার সম্বন্ধে, সেইটা কিভাবে জানা যায় সে সম্বন্ধে কিন্তু আমরা গত এপিসোডে আলোচনা করেছি এবং আমরা এটাও জেনে নিয়েছিলাম যে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হওয়ার যে শর্তটা আছে সেই স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার শর্তটা যেমন এনথালপি চেঞ্জের উপর নির্ভরশীল, তেমনি আরেকটা টার্মের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে সিস্টেমের বিশৃঙ্খলতা। এবং আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে সিস্টেমের বিশৃঙ্খলতা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু সেই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে, ব্যতিক্রমও আছে, কিন্তু মূলত সিস্টেমের যে বিশৃঙ্খলতা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু সেই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত রাসায়নিক প্রক্রিয়া বলি আমরা ধরব। তো দেখো, সিস্টেমের যে বিশৃঙ্খলতা, সিস্টেমের বিশৃঙ্খলতা পরিমাপের জন্য একটা কিন্তু আমরা রাশি পরিমাপ করি। সেই রাশিটা কি? সিস্টেমের বিশৃঙ্খলতা পরিমাপক যে রাশিটা আমরা ব্যবহার করি সেই রাশিটার নাম হচ্ছে এনট্রপি। এনট্রপি অর্থাৎ আমরা আজকে যে একটা আলোচনা করব সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপি, এই এনট্রপি নিয়ে আমরা আলোচনা করব। এনট্রপি, এনট্রপি কি? এনট্রপি যেটাকে প্রকাশ করা এস দ্বারা, এনট্রপি যেটাকে প্রকাশ করা এস দ্বারা, এনট্রপি কি যদি এক কথায় বলতে হয়, এনট্রপি হচ্ছে কোনো সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপক। অর্থাৎ কোনো একটা সিস্টেম কতটা বিশৃঙ্খল সেইটা মাপা যাবে এই এনট্রপি দিয়ে। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি যে এনট্রপি এটা হলো বিশৃঙ্খলার পরিমাপক, যে কতটা সেই সিস্টেমটা কতটা বিশৃঙ্খল, কতটা বিশৃঙ্খলার পরিমাপক সেটাই হচ্ছে এনট্রপি। যে সেই সিস্টেমটা কতটা পরিমাপক, সেই সিস্টেমটা কতটা বিশৃঙ্খল সেটাই হচ্ছে কিন্তু এনট্রপি, সেটাই হচ্ছে এনট্রপি। সেটা কি দিয়ে মাপবো? সেটাই কিন্তু আমরা মাপবো এনট্রপি দ্বারা। বিশৃঙ্খলার পরিমাপক এটাই হচ্ছে এনট্রপি। এবং দেখো, এক্ষেত্রে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এক্ষেত্রে যদি তুমি ইংরেজিতে বলো তাহলে এটাকে এনট্রপিটাকে আমরা বলবো ডিগ্রি অফ র্যান্ডমনেস। ডিগ্রি অফ র্যান্ডমনেস, র্যান্ডমনেস বা ক্যাওসনেস, ডিগ্রি অফ র্যান্ডমনেস বা ক্যাওসনেস। সুতরাং এনট্রপি হচ্ছে একটা তাপগতীয় অপেক্ষক, যেটাকে আমরা বলবো যে থার্মোডাইনামিক ফাংশন, যা দ্বারা আমরা কিন্তু কোন একটা সিস্টেমের বিশৃঙ্খলতাটা কতটা আছে সেটা কিন্তু পরিমাপ করতে পারবো। এবং এই সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপক যে রাশিটা সেটাকে আমরা বলবো এনট্রপি। এবং দেখো, এই এনট্রপি যদি আমরা গাণিতিক ভাষায় চলে যাই, এনট্রপিক তো সাধারণ ব্যাপারটা হচ্ছে এইটা, এনট্রপি একটা তাপগতীয় অপেক্ষক যার দ্বারা আমরা সিস্টেমের বিশৃঙ্খলতা পরিমাপ করতে পারি। কারণ বিশৃঙ্খলতাটা কোনো একটা সিস্টেমের স্বতঃস্ফূর্ততার জন্য দায়ী। আমরা তো এর আগের এপিসোডে দেখেছি যে বিশৃঙ্খলতা হচ্ছে কোনো সিস্টেমের স্বতঃস্ফূর্ততার পরিচায়ক। অর্থাৎ স্বতঃস্ফূর্ত ভাবে তোমাকে যদি কোনো একটা বিক্রিয়া ঘটতে হয় তাহলে কিন্তু হচ্ছে সেখানে বিশৃঙ্খলতাটা কিন্তু বাড়তে হবে। হ্যাঁ, ব্যতিক্রমও আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়। তাহলে আমরা আরো কিছু আলোচনা করি এনট্রপির। যদি আমরা গাণিতিকভাবে এনট্রপি যদি আমরা খুঁজি যে গাণিতিক সংজ্ঞা এনট্রপির সাধারণ সংজ্ঞাটা আমরা এটা বললাম যে এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলার পরিমাপক এবং এটাকে আমরা বলবো ডিগ্রি অফ র্যান্ডমনেস। এবং গাণিতিক সংজ্ঞা যদি আমরা খুঁজি, গাণিতিক সংজ্ঞা যে এনট্রপির গাণিতিকভাবে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, তো গাণিতিক সংজ্ঞা অনুসারে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করব যে কোনো একটা সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি অল্প পরিমাণ তাপ আদান প্রদান হয় এবং সেই তাপটাকে আমি ডি কিউ বলবো, মানে ডেল্টা কিউ। এখানে আমি বলেছিলাম যে কিউ যেহেতু পাথ ফাংশন সেহেতু এখানে ডি না বসিয়ে আমি ডেল্টা ব্যবহার করব। তো স্বল্প পরিমাণ যদি সিস্টেম আর পরিবেশের মধ্যে স্বল্প পরিমাণ হিটের আদান প্রদান হয় এবং সেই আদান প্রদানটাকে যদি আমি ডেল্টা কিউ ধরি এবং যে উষ্ণতায় বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, যে উষ্ণতায় এই বিক্রিয়াটা আছে, যে উষ্ণতায় ওই সিস্টেমটা আছে ধরো, এবং যে উষ্ণতায় এই যে তাপের আদান প্রদানটা সম্ভব হচ্ছে সেই উষ্ণতাটা যদি টি হয় এবং টিটা যদি কেলভিনে হয় তাহলে এই ডি কিউ বাই টি এই টার্মটাই হচ্ছে সিস্টেমের এনট্রপি, যেটাকে আমরা প্রকাশ করব সিস্টেমের এনট্রপির পরিবর্তন, যেটাকে আমরা প্রকাশ করব ডিএস দ্বারা। এটা গাণিতিকভাবে সংজ্ঞা।
গাণিতিক সংজ্ঞা, যে তুমি কোন একটা সিস্টেম এবং তার পরিবেশের মধ্যে তাপের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র আদান প্রদান হয়েছে, যাকে আমরা বলবো ডেল্টা কিউ। এবং সেই যে আদান প্রদানটা হয়েছে, তাপের আদান প্রদানটা, সেটা একটা ফিক্সড টেম্পারেচারে ঘটেছে। সেই টেম্পারেচারটাকে আমি বলবো টি কেলভিন। তাহলে যে তাপের আদান প্রদানটা ঘটলো এবং যে নির্দিষ্ট টেম্পারেচারে ঘটলো, তার যে অনুপাতটাই আমি বলবো যে সেটাই হচ্ছে এনট্রপির পরিবর্তন। দেখো, অন্যান্য রাশিগুলোর মতোই আমরা কিন্তু এখানে এনট্রপির পরিবর্তনটা ক্যালকুলেশন করব। একটা সিস্টেমের এনট্রপি পরিবর্তন ক্যালকুলেশন করাটাই সোজা হবে, একটা সিস্টেমের পরিবর্তন ক্যালকুলেশন করাটাই সোজা হবে। কারণ কি? কারণ দেখো, একটা সিস্টেম বিশৃঙ্খল বলতে কতটা বিশৃঙ্খল সেটা তো তোমাকে পরিমাপ করতে হবে, এবং বিশৃঙ্খলটার পরিমাপটা কতটা, এবং সেটা তখনই সম্ভব যখন সেই সিস্টেমের এনট্রপির যখন পরিবর্তন ঘটাবো, মানে যখন এনট্রপি যখন চেঞ্জ আমরা ক্যালকুলেশন করব। কারণ একটা সে বিশৃঙ্খল অবস্থায় ছিল, তার থেকে একটা বেশি হচ্ছে সিস্টেমটায়, বা তার বিশৃঙ্খলতাটা বেশি হচ্ছে না বিশৃঙ্খলতা কম হচ্ছে। তো সেইটা মাপার জন্য কিন্তু আমরা ডিএস ব্যবহার করে থাকি। ডিএস মানে অল্প পরিবর্তনের জন্য ডিএস ব্যবহার করে থাকি। আর যদি মানে আমরা মূলত বলতে চাইছি যে এই এনট্রপির পরিবর্তনটাকে আমরা ক্যালকুলেশন করি। আমরা কিন্তু যে এনট্রপিটাকে ক্যালকুলেশন না, এনট্রপির পরিবর্তনটাকে ক্যালকুলেশন করে থাকি। দেখবে এর আগের টার্মেও এর আগেও আমরা যে রাশিগুলো করেছি, থার্মোডাইনামিক ফাংশনগুলো করেছি, যেখানে হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি বা এনথালপি, সেখানে তার পরিবর্তনটাকে ক্যালকুলেশন করাটাই কিন্তু বেটার হবে। কারণ পরিবর্তনটা ক্যালকুলেশন করাটা না হলে, পরিবর্তনটা কেন ক্যালকুলেশন করা হয়, যে পরিবর্তনটা কারো সাপেক্ষে, যে ইনিশিয়াল অবস্থায় এত ছিল, ফাইনাল অবস্থায় কত হলো, সেইটা কিন্তু আমাদের জানার প্রয়োজন। এবং কোনো একটা সিস্টেমের, সেরকমই কোনো একটা সিস্টেমের এনট্রপির পরিবর্তনটা কত হচ্ছে, সেটাকে আমরা কিন্তু ডি দ্বারা প্রকাশ করলাম। ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি। এবং তোমাকে একটা মনে করতে হবে যে এই যে তাপের আদান প্রদানটা যে ঘটলো, এটা কিন্তু রিভার্সিবলি ঘটলো, মানে পরাবর্ত প্রক্রিয়ায় ঘটলো। সুতরাং এখানে আমরা এটাকে বলবো ডিকিউ রিভার্সিবল বাই টি। এবার দেখো, যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন লাগাতে পারি, ইন্টিগ্রেশন মানে কি, যদি পরাবর্ত প্রক্রিয়া এটা সম্পন্ন হয়, তাহলে আমরা দেখো পরাবর্ত প্রক্রিয়া আমরা এর আগে করেছি। পরাবর্ত প্রক্রিয়া কি হয়? অসংখ্য ধাপের সমন্বয়ে গঠিত হয়। ধরা যাক অসংখ্য ধাপের সমন্বয়ে গঠিত হয়ে একটা সিস্টেম 1 থেকে 1 নম্বর ধাপ থেকে 2 নম্বর ধাপে পৌঁছালো। অর্থাৎ 1 নম্বর ধাপটা হচ্ছে সেই সিস্টেমের ইনিশিয়াল স্টেট, এবং 2 নম্বর ধাপটা হচ্ছে সেই সিস্টেমের ফাইনাল স্টেট। এটাকে বলে ইন্টিগ্রেশন সাইন। এবং ইন্টিগ্রেশন করলাম মানে প্রত্যেকটা জিনিস আমি যোগ করলাম। এবং এটার ক্ষেত্রেও কি হবে, এটার ক্ষেত্রেও আমি এখান থেকে আমি 1 নম্বর থেকে আমি 2 নম্বর স্টেটে গিয়ে পৌঁছালাম। এটাকে ইন্টিগ্রেশন সাইনটা আমি দিয়ে দিলাম। তো ইন্টিগ্রেশন সাইনটা দিলে কি হবে, এইখানে যদি যে ডিএস এর যে পরিবর্তনটা হচ্ছে, সেই ডিএস এর পরিবর্তনটাকে আমি লিখতে পারি, যে এখান থেকে লিখতে পারি S2 মাইনাস S1 লিখতে পারি। যে এখানে যদি এই পরিবর্তনটাকে যদি আমি পুরোপুরি ক্যালকুলেশন করি, মানে একদম পুরো প্রক্রিয়াটা যদি ক্যালকুলেশন করি, এবং S2 মাইনাস S1 কে আমরা বলতে পারি ডেল্টা এস। এই ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডেল্টা এস, মানে একদম এইটা হলো এক একটা ধাপে যে এনট্রপির পরিবর্তন ঘটছে, এটা হলো সমগ্র সিস্টেমটার এনট্রপি পরিবর্তন কি ঘটছে। এবং এক্ষেত্রে আমরা এদিকে কি করতে পারি, এদিকে যেমন ডিকিউ রিভার্সিবল ছিল, ডিকিউ রিভার্সিবল এর কোনো চেঞ্জ করছি না, ডিকিউ রিভার্সিবল বাই টি, এবং এটা 1 নম্বর থেকে 2 নম্বর, এটা আমরা করতে পারি। এবং এক্ষেত্রে এইটা হচ্ছে এটা টেম্পারেচার ফিক্সড নয়, নট ফিক্সড। এটা টেম্পারেচার ফিক্সড যদি না হয়, টেম্পারেচার যদি স্থির না হয়, ফিক্সড নট ফিক্সড, টেম্পারেচার ফিক্সড নয়, নট ফিক্সড। টেম্পারেচার ফিক্সড না হলে আমি কিন্তু এই ক্যালকুলেশনটাই করব। কোনো কিছু অঙ্ক এখানে এই অবস্থায় কোনো কিছু অঙ্ক আসে না, যে ম্যাথামেটিক্যাল টার্ম, যা সেটা মনে রাখতে হবে। আর যদি টেম্পারেচার যদি ফিক্সড হয়ে যায়, তাহলে এই যে আমি উপরে যে ইকুয়েশনটা লিখেছি, এটা কিভাবে পরিবর্তিত হবে, এখানে টিটা তখন ফিক্সড হয়ে গেছে, টিটা তখন ধ্রুবক হয়ে গেলে ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে না, অর্থাৎ 1/t বাইরে চলে আসবে।
এবং 1/t যদি বাইরে চলে আসে, এখানে dq রিভার্সিবল প্রসেস হচ্ছে এবং এটা 1 নম্বর থেকে 2 নম্বর ধাপে, মানে ইনিশিয়াল পজিশনে যদি 1 নম্বর ধাপটা হয় আর 2 নম্বরটা যদি ফাইনাল পজিশন হয়, তাহলে এর যে ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটাকে আমরা বলবো dq রিভার্সিবল। এবং এক্ষেত্রে যে তাপটা যেটা চেঞ্জ হবে, সেই তাপটাকে আমরা বলবো যে এই যে তাপটা চেঞ্জ, ডিকিউটা তখন না, তখন টোটাল তাপটাকে আমরা নেবো, এটা হচ্ছে কিউ রিভার্সিবল বাই টি। এটাকে কিউ রিভার্সিবল ডিকিউ রিভার্সিবল, পুরো প্রক্রিয়াটাতে যদি এক একটা ধাপে তাপের পরিবর্তন করছে ডিকিউ রিভার্সিবল। এবার যদি পুরো প্রক্রিয়াটার ক্ষেত্রে খুঁজি, পুরো প্রক্রিয়াটিতে তাপের যে পরিবর্তন হচ্ছে সেটা কি, এটা হচ্ছে 1 নম্বর থেকে 2 নম্বর ধাপে যাচ্ছে এবং সেটা হচ্ছে কিউ রিভার্সিবল বাই টি। এবং পুরো প্রক্রিয়াটা তাপের পরিবর্তন করছে কিউ রিভার্সিবল বাই টি। এই কথাটা তোমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং এনট্রপিকে আমরা এরকম ভাবে প্রকাশ করতে পারি, এনট্রপিকে যে ডেল্টা এস ইজ ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি। এটা কিন্তু ফিক্সড টেম্পারেচারে, এটা কিন্তু এই বিক্রিয়াটা ফিক্সড টেম্পারেচারের ক্ষেত্রে আমরা এনট্রপির পরিবর্তনটাকে কিন্তু এরকম ভাবেই ক্যালকুলেশন করব। এটা একটু জেনে রাখতে হবে। এবং সাধারণ অবস্থাতে এনট্রপির যে নর্মাল রূপটা কি, ডিএস যদি তুমি পরবর্তী প্রক্রিয়া করো ডিকিউ রিভার্সিবল বাই টি, এটা আমি প্রথম থেকে করে আসছি, ডিএস ডিকিউ রিভার্সিবল বাই টি, ডিএস ডিকিউ রিভার্সিবল বাই টি। দেখো এটার মধ্যে কিছু, এটা দুটোই একই জিনিস। এটা হচ্ছে প্রত্যেকটা ধাপে হয়েছে ডিএস থেকে, প্রত্যেকটা ধাপে, এটা পরবর্তী প্রক্রিয়া বলেছি তো, কনসেপ্টটা ক্লিয়ার আছে। পরবর্তী প্রক্রিয়ায় প্রত্যেকটা ধাপে যে এনট্রপির পরিবর্তনটা হচ্ছে সেটা ডিএস এবং এটা হচ্ছে ডিকিউ রিভার্সিবল বাই টি। এবং সমগ্র বিক্রিয়াটাতে যেটা ঘটছে সেটা কি, সেটা যদি ফিক্সড টেম্পারেচারে ঘটে তাহলে আমরা কিউ রিভার্সিবল বাই টি করতে পারি। এটাই হচ্ছে কিন্তু এনট্রপির পরিমাপক। তোমরা এটাকে ভালো করে নোট করো, আমি এরপরে আরেকটা জিনিস নিয়ে আসছি, ভালো করে নোট করো। হ্যালো, হ্যাঁ দেখো এক্ষেত্রে এরপরে যেটা আমরা করব, সেক্ষেত্রে এরপরে যেটা আমরা করব সেটা কি, সেটা হচ্ছে দেখো এনট্রপির বৈশিষ্ট্য, মানে এনট্রপি তো নিশ্চয়ই বুঝলে এনট্রপির ব্যাপারটা কি। এবার আমরা করব এনট্রপির বৈশিষ্ট্য করব, যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এনট্রপি। দেখো এনট্রপির বৈশিষ্ট্য করব, এটা অনেকগুলো জিনিস আলোচনা আছে এবং এটা একদম পুরোপুরি থিওরিটিক্যাল। এনট্রপির বৈশিষ্ট্য, এনট্রপি এর বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ এনট্রপি। এনট্রপির বৈশিষ্ট্যগুলো কি কি, দেখো একটা একটা করে কথা শোনো। এনট্রপির বৈশিষ্ট্যগুলো কি কি, যে এনট্রপি হচ্ছে কণাগুলোর বিশৃঙ্খলতার পরিমাপক। এটা আমি আগেই বলেছি, কোন একটা সিস্টেমের এনট্রপি বলতে বোঝায় ডিগ্রি অফ র্যান্ডমনেস। তাহলে এনট্রপি হচ্ছে কণাগুলোর বিশৃঙ্খলতার পরিমাপক, ডিগ্রি, এটাকে আমরা বলবো এনট্রপি হচ্ছে ডিগ্রি অফ র্যান্ডমনেস, বিশৃঙ্খলতার পরিমাপক। এই কথাটা তোমরা মনে রাখবে, ডিগ্রি অফ র্যান্ডমনেস ইজ কল্ড এনট্রপি। র্যান্ডমনেস মানে বিশৃঙ্খলতা, chaosness, বিশৃঙ্খলতা। ডিগ্রি অফ র্যান্ডমনেস ইজ কল্ড এনট্রপি। এনট্রপি ইজ এ স্টেট ফাংশন। এনট্রপি হচ্ছে একটা স্টেট ফাংশন, অর্থাৎ এটা কিন্তু একটা অবস্থার অপেক্ষক। যে কোন অবস্থা অপেক্ষকদের স্টেট ফাংশনের বৈশিষ্ট্য কিছু, স্টেট ফাংশন কোন পথে কোন একটা বিক্রিয়া সম্পন্ন হচ্ছে সেটা কিন্তু দেখে না, কেবলমাত্র ফাইনাল স্টেট এবং ইনিশিয়াল স্টেটের মধ্যে যে পার্থক্যটা সেটাই কিন্তু সেই ফাংশনের পরিমাপক রাশি, মানে সেই ফাংশনের পরিবর্তন সূচক রাশি। এবং এটা একটা স্টেট ফাংশন, এবং এটা প্রারম্ভিক এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করে। 3 নম্বর, এটা হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি। এটা এনট্রপি হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি। মানে কি, এক্সটেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে ভর সাপেক্ষ ধর্ম, যাকে আমরা বলবো পরিমাণগত ধর্ম। তো এনট্রপি হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি, কারণ যার ভর বেশি তার এনট্রপি বেশি, যার ভর কম তার এনট্রপি কম, যার ভর বেশি তার বিশৃঙ্খলতাটা বেশি, যার ভর কম তার বিশৃঙ্খলতাটা কম। এরকম ভাবে খেয়াল রাখতে হবে। এবং এই কথাটা মনে রাখতে হবে যে একটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায়, এটা খুব ভালো জিনিসটা লিখবে, যে সাধারণত একটি স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায়, এই জিনিসটা তোমরা ভালো করে নোট করবে, যে একটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায়, একটি পরিবেশের যে প্রাকৃতিক যে বিক্রিয়াগুলো আছে, একটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় মহাবিশ্বের এনট্রপি বৃদ্ধি পায়। এই জিনিসটা তোমরা নোট করবে, মহাবিশ্বের এনট্রপি বৃদ্ধি পায় মানে কি, মানে এনট্রপি বৃদ্ধি পায় মানে ডিগ্রি অফ র্যান্ডমনেস
বৃদ্ধি পেল, বিশৃঙ্খলতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটি স্বতঃস্ফূর্ত বিক্রিয়ায় মহাবিশ্বের এনট্রপি বৃদ্ধি পায়। সুতরাং আমরা বলতে পারি যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের এনট্রপি যদি আমি ধরি, সেটাকে আমি ইউনিভার্স ধরছি, ইউনিভার্স, এবং মহাবিশ্বের এনট্রপি বৃদ্ধি পায় মানে কি ডেল্টা এস ইউনিভার্স ইজ প্রপোর্শনাল টু 0, is greater than 0, সরি, ডেল্টা এস ইউনিভার্স ইজ গ্রেটার দ্যান 0। মানে কি দেখো, আমাদের যে মহাবিশ্বের এনট্রপি, আমরা তো মহাবিশ্বটাকে একটা এনট্রপি হিসেবে আমরা ধরতে পারি, তার এনট্রপি কিন্তু যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় বৃদ্ধি পায়। অর্থাৎ যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যদি তুমি ইউনিভার্সে বিশ্বব্রহ্মাণ্ডের এনট্রপি নাও, সেটা কিন্তু 0 থেকে কিন্তু বেশি হবে যদি কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। আর যদি কোনো অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হয়, অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় মহাবিশ্বের এনট্রপি হ্রাস পায়। অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় মহাবিশ্বের এনট্রপি হ্রাস পায়। কোন অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় মহাবিশ্বের এনট্রপি হ্রাস পায়। আমি এটা আগের এপিসোডে আলোচনা করেছিলাম, যেখানে বিশৃঙ্খলতাটা বৃদ্ধি সেখানে কিন্তু তোমার সেই প্রক্রিয়াটা কিন্তু স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত। আর যেখানে বিশৃঙ্খলতাটা হ্রাস, সেখানে কিন্তু সেই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়। অর্থাৎ অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় ইউনিভার্সের বিশ্বব্রহ্মাণ্ডের যে এনট্রপি, সেই এনট্রপি কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের এনট্রপি, ইউনিভার্সের এনট্রপি কিন্তু লেস দ্যান 0, অর্থাৎ এখানে এনট্রপি কিন্তু হ্রাস পাচ্ছে, এনট্রপি কিন্তু মানটা কিন্তু কমছে। এবং এটা আমরা বলতে পারি এবং যদি কোনো সাম্যাবস্থায় হয়, সাম্যাবস্থায় মানে কোন একটা সিস্টেম যেমন ভাবে সম্মুখ দিকে যাচ্ছে তেমন ভাবে আবার বিপরীত দিকেও ফিরছে। সাম্যাবস্থা নিয়ে আমি বলেছি, পরের এপিসোডে আলোচনা করব। তো সাম্যাবস্থার ক্ষেত্রে সেই কোন একটা সিস্টেমের এনট্রপির মানটা, সিস্টেমের এনট্রপির মানটা সাম্যাবস্থায় 0 হয়। অর্থাৎ কোন একটা সিস্টেম উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, সেই বিক্রিয়াটা কিন্তু আমি সিস্টেম ধরি, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ওই যে বিক্রিয়াগুলি কিন্তু একসময় বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থ কিন্তু একসময় সাম্যাবস্থায় আসবে। মানে কি, তখন সম্মুখ বিক্রিয়ার হার অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড ডিরেকশন এবং রেট অফ ব্যাকওয়ার্ড ডিরেকশন তখন সমান হবে। এবং প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে তাই হয়, এই সিস্টেম একটা সময় সাম্যাবস্থায় এসে কিন্তু উপনীত হয়। মানে সাম্যাবস্থা আসতে পারে যদি সেটা কোনো দুদিক থেকেই হওয়ার চান্স থাকে, তাহলে সাম্যাবস্থা আসতে পারে। এবং সেই সাম্যাবস্থায় যখন আসবে, তখন সিস্টেমের যে এনট্রপির যে মানটা সিস্টেমের এনট্রপির যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা কিন্তু শূন্য হিসাবে ধরবো, সিস্টেমের পরিবর্তনটা শূন্য হিসাবে ধরবো। আর আরেকটা জিনিস আছে যে পরম শূন্য উষ্ণতায় একটি বিশুদ্ধ নিখুঁত কেলাসের এনট্রপির মান 0 বলে ধরা। এটা একদম পুরোপুরি হাইপোথেটিক্যাল জিনিস, যে পরম শূন্য উষ্ণতায়, অ্যাবসলিউট টেম্পারেচারে, পরম শূন্য উষ্ণতায় একটি বিশুদ্ধ ও নিখুঁত কেলাসের এনট্রপি, নিখুঁত কেলাসের এনট্রপি 0 হয়। নিখুঁত কেলাসের এনট্রপি 0 হয়। এটা একটু হাইপোথেটিক্যাল জিনিস, যে পরম শূন্য উষ্ণতায় একটি বিশুদ্ধ ও নিখুঁত কেলাসের এনট্রপির মানটা 0। দেখো, আমরা এই যে এনট্রপির বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, এটা একটু ভালো করে দেখবে, যে সবসময় মনে করবে যদি একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হয়, তাহলে মহাবিশ্বের এনট্রপি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ মহাবিশ্বের ক্ষেত্রে যে ডিগ্রি অফ র্যান্ডমনেস, অর্থাৎ মহাবিশ্বের যে বিশৃঙ্খলতাটা, সেই বিশৃঙ্খলতা কোন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় বৃদ্ধি পাচ্ছে। সেটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা কিরকম হতে পারে? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা আমি বলেছি যে তোমার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হতে পারে। যেমন আমি বলেছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ কিসে পরিণত হয়? কোনো বরফ জলে পরিণত হয়। অর্থাৎ এক্ষেত্রে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এবং এই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় ডিগ্রি অফ র্যান্ডমনেস মহাবিশ্বের ক্ষেত্রে যদি আমি ধরি, সেই মহাবিশ্বের কিন্তু ডিগ্রি অফ র্যান্ডমনেস বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মহাবিশ্বের বিশৃঙ্খলতার পরিমাপটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং প্রকৃতপক্ষে এটাই আমরা পরবর্তীকালে আলোচনা করব, যে মহাবিশ্বে সবসময় কিন্তু এনট্রপির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে করে এনট্রপির পরিমাণটা সবসময় বাড়ছে। যে কোনো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হচ্ছে মানে মহাবিশ্বের এনট্রপি কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা আজকে লাস্টে আলোচনা করব। তো দেখো, এইটাই হচ্ছে এনট্রপির বৈশিষ্ট্য। এনট্রপির বৈশিষ্ট্যের মধ্যে আমি সবটাই পড়ালাম।
এবং এরপরে আমরা করব এন্ট্রপির ভৌত তাৎপর্য। দেখো এটা আমরা আগেও আলোচনা করেছি, এন্ট্রপির ভৌত তাৎপর্য কি, যে এন্ট্রপি হচ্ছে সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপক। যে এন্ট্রপির ভৌত তাৎপর্য এটা আমি আগেও করেছি, বলছি বারবার ধরে, এন্ট্রপি হচ্ছে সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপক, ভৌত তাৎপর্য। এন্ট্রপি হচ্ছে সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপক। অর্থাৎ এন্ট্রপি দ্বারা কোনো একটা সিস্টেম কি পজিশনে আছে, কোনো একটা সিস্টেমের যে বিশৃঙ্খলতাটা কতটা সেটা কিন্তু জানা যায়, সেটাই হচ্ছে এন্ট্রপির ভৌত তাৎপর্য। এবং এটা তোমরা জেনে রাখো যে সিস্টেমের যদি গঠনকারী কণাগুলো বিশৃঙ্খলতা যদি হ্রাস পায়, অর্থাৎ ডিগ্রি অফ র্যান্ডমনেস যদি কমে, তাহলে আমরা বলতে পারি যে সিস্টেমের এন্ট্রপির মানটা কিন্তু কমে। আর ডিগ্রি অফ র্যান্ডমনেস যদি বৃদ্ধি পায়, কোন একটা সিস্টেমের কণাগুলো যদি ডিগ্রি অফ র্যান্ডমনেস যদি বৃদ্ধি পায়, তাহলে সিস্টেমের এনথালপি কিন্তু বৃদ্ধি পায়। কারণ এন্ট্রপি মানেই তো এটা ডিগ্রি অফ র্যান্ডমনেস। তাহলে কোন একটা সিস্টেম গঠনকারী যে কণাগুলো, সিস্টেম তো গঠনকারী তো কণা থাকবে, সেই সিস্টেম গঠনকারী কণাগুলোর যদি বিশৃঙ্খলতাটা যদি বাড়ে, যদি ক্যাওসনেস যদি বাড়ে, তাহলে কিন্তু এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে সেইটারই হবে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এবং কোন একটা সিস্টেমের যদি এন্ট্রপির মানটা যদি কমে, তাহলে সেখানে কিন্তু বিক্রিয়ার তাহলে কিন্তু এটাই ভাবতে হবে যে ওই সিস্টেমটা বিশৃঙ্খল অবস্থা থেকে কিন্তু সুশৃঙ্খল অবস্থার চেষ্টা করে, কিন্তু বিশৃঙ্খলতাটা কিন্তু কমছে। এন্ট্রপি কমছে মানে বিশৃঙ্খলতাটা কমছে, এন্ট্রপি বাড়ছে মানে সিস্টেমের বিশৃঙ্খলতাটা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এটাই হচ্ছে সিস্টেমের এন্ট্রপির কিন্তু ভৌত তাৎপর্য। এবার দেখো এন্ট্রপির একক ইউনিট। দেখো ইউনিট আমরা পারবো এখান থেকে, এন্ট্রপি এককটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়েছে। এন্ট্রপির এককটা আমরা এখান থেকে বার করতে পারবো। দেখো এন্ট্রপি চেঞ্জ মানে কি, এন্ট্রপি চেঞ্জ মানে কিউ রিভার্সিবল বাই টি। এখন কিউটাকে তোমরা এখানে এই তাপটাকে তোমরা ক্যালোরি বলে প্রকাশ করতে পারো, ক্যালোরি বাই ক্যালোরি। এখানে তুমি সিজিএস পদ্ধতিতে যদি করো, তাহলে ক্যালোরি বাই এই টেম্পারেচারটাকে তুমি ডিগ্রি ধরো, ক্যালোরি বাই ডিগ্রি, টেম্পারেচার ডিগ্রি। তাহলে এর একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে আমরা যদি ধরি, সিজিএস পদ্ধতিতে ক্যালোরি আর ডিগ্রি ইনভার্স, এটাকে যদি উপরে তুলি ডিগ্রি ইনভার্স ক্যালোরি ডিগ্রি ইনভার্স, এটাকে আমরা বলতে পারি। আর এসআই পদ্ধতি যদি একক খুঁজি, তাহলে এসআই পদ্ধতিতে এখানে ক্যালোরির জায়গায় জুল হবে, জুল মানে এটাও তো এক প্রকার তাপের একক জুল, আর নিচে ডিগ্রির জায়গায় হবে কেলভিন, তাহলে এর একক হবে জুল পার কেলভিন, কেলভিন ইনভার্স। এটার একক হচ্ছে এটা, খুব ভালো করে পড়বে, এটা কিন্তু পরীক্ষায় এসেছে যে এন্ট্রপির সিজিএস এককটা কি বা এন্ট্রপির এসআই একক কি। কিন্তু তোমাদের প্রথমে এইটা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা জিনিস নোট করতে হবে, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, এবার আমরা আলোচনা করব যে বিভিন্ন প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন। আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন। বিভিন্ন প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন নিয়ে আলোচনা করব। চেঞ্জ অফ এন্ট্রপির পরিবর্তন নিয়ে আলোচনা করব। এন্ট্রপির পরিবর্তন, বিভিন্ন প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমি বারবার ধরেই বলছি, দেখো এক্ষেত্রে আমরা যে তাপগতীয় অপেক্ষকগুলো ব্যবহার করেছি, যে থার্মোডাইনামিক ফাংশনগুলো, সেগুলো সবই কিন্তু আমরা চেঞ্জ নিয়ে আলোচনা করেছি। চেঞ্জ নিয়ে কিন্তু আলোচনা করাটাই মানে প্রকৃতপক্ষে ঠিক উচিত। কারণ ধরো এই বিশৃঙ্খলতার ক্ষেত্রেই বলছি, এন্ট্রপির ক্ষেত্রেই বলছি, এন্ট্রপি বেশি একটা সিস্টেমের এন্ট্রপি খুব বেশি মানে কি, সেই সিস্টেমের বিশৃঙ্খলতাটা বেশি। এখন ব্যাপার হচ্ছে কার সাপেক্ষে বেশি, অর্থাৎ কোন জায়গাটা থেকে এই অবস্থায় এসে উপনীত হলো, সেই চেঞ্জটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, রাদার ওই সিস্টেমের এন্ট্রপিটা কতটা, বা ওই সিস্টেমের এনথালপিটা কতটা, বা ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি কতটা। সুতরাং এক্ষেত্রে আমরা সব থার্মোডাইনামিক ফাংশনারই কিন্তু আমরা চেঞ্জ ক্যালকুলেশন করি। আমরা কিন্তু তার পরম মানটা কিন্তু আমরা যে একদম সেই মানটাকে কিন্তু ক্যালকুলেশনের বদলে আমরা চেঞ্জ ক্যালকুলেশন করি। সুতরাং এন্ট্রপির পরিবর্তনটা আমরা ক্যালকুলেশন করব। তো এন্ট্রপির পরিবর্তনটাকে আমি এখানে লিখেই রেখেছিলাম, এর আগে আমি করেছি যে ডেল্টা এস ইজ ইকুয়াল টু S2 মানে S ফাইনাল থেকে S ইনিশিয়াল মানে আমি এখানে লিখছি, দেখো যে কোন একটা সিস্টেমে যদি এন্ট্রপির পরিবর্তনটাকে ডেল্টা এস বলি, ডেল্টা বড় হাতের ডেল্টা, সেই সিস্টেমটা আমি ধরেছি যে একটা সিস্টেম 1 থেকে সিস্টেম 2 তে গিয়ে রূপান্তরিত হলো।
সেটা কি আমরা কিন্তু সেই চেঞ্জটা তাহলে কি হবে, ডেল্টা ইজ ইকুয়াল টু S2 মাইনাস S1। তোমাকে যদি এরকম ভাবে লিখতে অসুবিধা হয় তাহলে তুমি এরকমও লিখতে পারো যে S ফাইনাল, যে ফাইনাল দশার এন্ট্রপি কতটা, আর S ইনিশিয়াল মানে প্রারম্ভিক দশার এন্ট্রপি কতটা, এর পার্থক্যটাই হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এবং এক্ষেত্রে তুমি যদি এটা থেকে তুমি যদি দেখো যে S2 যদি S2 ইজ গ্রেটার দেন S1 হয়, মানে এটা ফাইনাল অবস্থা যদি S2 গ্রেটার দেন S1 হয়, তাহলে ডেল্টা S এর মানটা কি হবে, ডেল্টা S এর মান হচ্ছে পজিটিভ। S2 যদি S1 এর থেকে বড় হয় অবশ্যই ডেল্টা S এর মানটা পজিটিভ হবে, কারণ S2 এর মানটা বড়, L2 এর মানটা ধরো 10 আর S1 এর মানটা ধরো 5, তাহলে ডেল্টা S এর মানটা পজিটিভ হবে। আর ডেল্টা S এর মানটা পজিটিভ মানে কি, বিশৃঙ্খলতাটা বৃদ্ধি পাবে, এবং বিশৃঙ্খলতাটা বৃদ্ধি পাবে মানে কি, এই প্রক্রিয়াটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে এটাকে আমরা বলতে পারি এটাকে এন্ট্রপি বৃদ্ধি পায় এবং ডেল্টা S, এবং এখানে ধনাত্মক হয়, ডেল্টা S ধনাত্মক হয়। এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে বরফের যদি গলন হয়, বরফের গলনে ডেল্টা S এর মানটা কিন্তু, বরফের যে গলন, সে বরফের গলনে ডেল্টা S এর মানটা কিন্তু পজিটিভ হয়। কেন পজিটিভ হয় দেখো, কারণ বরফের গলনে এখানে বরফ মানে কি জলের সলিড অবস্থা, এখান থেকে লিকুইড অবস্থা পরিণত হচ্ছে H2O লিকুইড। তাহলে দেখো র্যান্ডমনেস বাড়ছে, তো অবশ্যই বাড়ছে, যে সলিড থেকে যদি লিকুইডে যায় তাহলে কণাগুলোর মধ্যে যে ইন্টারাকশনটা কম হয়, ইন্টারাকশন কম হলে কণাগুলো এদিক ওদিক সরে যেতে পারে, অর্থাৎ বিশৃঙ্খলতাটা বাড়ে, এবং এক্ষেত্রে বিশৃঙ্খলতা বাড়ছে, এবং এটা হচ্ছে ডেল্টা S ইকুয়াল টু তখন পজিটিভ হচ্ছে। এবং এটা কোয়াইট ন্যাচারাল এবং ন্যাচারাল প্রসেস, ডেল্টা S এর মানটা হচ্ছে পজিটিভ, বিশৃঙ্খলতার মানটা কিন্তু সিস্টেমের বাড়ছে, এটাকে আমরা বলতে পারি। আবার যদি বিপরীত ঘটনা ঘটে, যে S2 লেস দেন S1 যদি হয়, অর্থাৎ ফাইনাল অবস্থার এন্ট্রপি যদি ইনিশিয়াল অবস্থা থেকে যদি কম হয়, তাহলে ডেল্টা S এর মানটা কি হবে, ডেল্টা S এর মানটা কিন্তু নেগেটিভ হবে। সেটাই তো স্বাভাবিক, কারণ S2 এর মানটা ধরো 10 আর S1 এর মানটা ধরো 11, তাহলে এখানে যদি S2 আর S1 যদি বিয়োগ দেয় তাহলে ডেল্টা S এর মানটা কি হবে, নেগেটিভ, এবং এক্ষেত্রে নেগেটিভ হবে। এবং এক্ষেত্রে এইখান থেকে জল থেকে যদি বরফ হয় তাহলে কিন্তু এই জল থেকে H2O লিকুইড থেকে যখন H2O সলিডে পরিণত হচ্ছে, তখন কিন্তু এই এনথালপির মানটা কিন্তু কমছে, এন্ট্রপির মানটা কিন্তু কমছে, কারণ এক্ষেত্রে লিকুইড থেকে সলিডে পরিণত হচ্ছে। যে এই দশাতে সলিড থেকে লিকুইডে পরিণত হচ্ছিল তখন ডেল্টা S এর মানটা হচ্ছে পজিটিভ, আর এই দশাতে লিকুইড থেকে সলিডে পরিণত হচ্ছে, এক্ষেত্রে ডেল্টা S এর মানটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এক্ষেত্রে দেখো ফাইনাল অবস্থার যে এন্ট্রপি, সে ফাইনাল অবস্থার এন্ট্রপির মানটা কিন্তু বিশৃঙ্খলতাটা কিন্তু কম, এবং সেটাই বলেছে ফাইনাল S2 মানে ফাইনাল, এবং S1 এর বিশৃঙ্খলতার পরিমাপটা কিন্তু বেশি, সেই জন্য কিন্তু ডেল্টা S এর মানটা হচ্ছে নেগেটিভ। সুতরাং এটা আমরা এন্ট্রপির পরিবর্তন হিসেবে এটাই কিন্তু ক্যালকুলেশনে রাখতে হবে। আচ্ছা, এবার ধরো কোনো এন্ট্রপির পরিবর্তনটা আমরা এইটা হচ্ছে বেসিক এন্ট্রপির পরিবর্তনটা আমরা ক্যালকুলেশন করলাম, যে ডেল্টা S সমান কি হবে, ফাইনাল অবস্থার এন্ট্রপি, কোনো একটা সিস্টেমের ফাইনাল অবস্থার এন্ট্রপি মাইনাস ইনিশিয়াল অবস্থার এন্ট্রপি। এবার আমরা চলে যাই যে একটা কোনো বিভিন্ন রকম প্রক্রিয়ার ক্ষেত্রে, বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তনে, বিভিন্ন ধরনের এন্ট্রপির পরিবর্তনটা বিভিন্ন ধরনের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা করছি রাসায়নিক পরিবর্তনে। তো রাসায়নিক পরিবর্তনে আমরা এন্ট্রপির পরিবর্তন ঘটবো। রাসায়নিক পরিবর্তনে কি হয়, রাসায়নিক পরিবর্তনে যদি এন্ট্রপির পরিবর্তন খুঁজি তাহলে কি হবে। দেখো রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়ক রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে পরিণত হয়, রাসায়নিক পরিবর্তনে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টে পরিণত হয়। তাহলে এক্ষেত্রে যদি আমি এন্ট্রপির পরিবর্তন খুঁজি, তাহলে আমাদের ফাইনাল স্টেট কোনটা, ফাইনাল স্টেট হচ্ছে এইখানে যে প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে, সেই প্রোডাক্টের যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের মানে যে এন্ট্রপির যোগফলটা। ধরো এখান থেকে রিঅ্যাক্ট্যান্টটা আমি দিচ্ছি A+B থেকে প্রোডাক্ট হচ্ছে C+D, তাহলে এখানে যে C+D এর এইখানে যে প্রোডাক্টটা পাচ্ছি এর সামেশন করছি, সামেশন অফ এন্ট্রপি অফ প্রোডাক্ট, এটার যোগফল। আর এখানে সামেশন অফ এন্ট্রপি হচ্ছে S অফ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এন্ট্রপি চেঞ্জটা আমি কি পাবো, এন্ট্রপি চেঞ্জ ইজ ইকুয়াল টু সামেশন অফ S অফ প্রোডাক্ট, এটা হচ্ছে ফাইনাল স্টেট আমার, মাইনাস সামেশন অফ
এস অফ রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। সুতরাং এইভাবেই কিন্তু আমরা রাসায়নিক পরিবর্তনে এন্ট্রপির আমরা চেঞ্জ খুঁজতে পারবো, যে এন্ট্রপির চেঞ্জটা কি হচ্ছে রাসায়নিক পরিবর্তনে। এইভাবেই আমরা ফাইনাল স্টেট থেকে, ফাইনাল স্টেট এখানে প্রোডাক্ট, সিস্টেমের ফাইনাল স্টেট হচ্ছে প্রোডাক্ট আর সিস্টেমের ইনিশিয়াল স্টেট হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। তাহলে প্রোডাক্ট থেকে যদি রিঅ্যাক্ট্যান্টের সামেশন যদি বাদ দিই তাহলে এইটা যে এন্ট্রপির চেঞ্জটা গণনা করতে পারবো। এখানে দেখো সামেশন মানে কি, সামেশন মানে সি প্লাস ডি এর এন্ট্রপির যোগফল, আর প্রোডাক্ট সামেশন অফ রিঅ্যাক্ট্যান্ট মানে কি এ প্লাস বি এর এন্ট্রপির যোগফল। তাহলে এক্ষেত্রে আমরা ডেল্টা এস এর মানটা বলতে পারি সামেশন অফ এস প্রোডাক্ট মাইনাস সামেশন অফ এফ রিঅ্যাক্ট্যান্ট। ক্লিয়ার? এটা রাসায়নিক পরিবর্তনে আমরা কিন্তু এভাবে আলোচনা করতে পারি। এবার আমরা চলে যাই দেখো চক্রীয় প্রক্রিয়ায়। এক রাসায়নিক পরিবর্তন আলোচনা হলো, রাসায়নিক পরিবর্তন সবগুলো কিন্তু তোমরা নোট করে নেবে, কারণ তোমরা নিজেরা যদি নোট করো এই জায়গাটা দারুণ হয়ে যাবে। সাইক্লিক প্রসেস, তো সাইক্লিক প্রসেসে কি হয়, সাইক্লিক প্রসেস দেখো সাইক্লিক প্রসেসে কি হয়, সাইক্লিক প্রসেসে তো আমরা তো জানি যে সাইক্লিক প্রসেসে এই যে আমরা আলোচনা করেছি দেখো যে এই এন্ট্রপি হচ্ছে একটা স্টেট ফাংশন। এন্ট্রপি হচ্ছে কি বলেছিলাম, একটা স্টেট ফাংশন, আমরা বৈশিষ্ট্যতে আলোচনা করেছি। তাহলে সাইক্লিক প্রসেসে এন্ট্রপির যে চেঞ্জ হবে, এন্ট্রপির চেঞ্জ ডেল্টা এস হবে, সেই ডেল্টা এসটা সাইক্লিক প্রসেসে কি হয়, সাইক্লিক প্রসেসে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটা একই হয় চক্রীয় প্রক্রিয়ায়। তাহলে এখানে যে চেঞ্জটা পাবো যদি স্টেট ফাংশন হয় এন্ট্রপিটা, তাহলে এন্ট্রপির যে চেঞ্জটা হবে যেহেতু ফাইনাল এবং ইনিশিয়াল অবস্থাটা যেহেতু এক্ষেত্রে এক, সুতরাং এক্ষেত্রে যে কোনো স্টেট ফাংশনের মতোই এটারও যে এন্ট্রপির যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা হবে কিন্তু জিরো। সুতরাং সাইক্লিক প্রসেসে এন্ট্রপির পরিবর্তনটা হবে জিরো। ঠিক আছে? এবার আমরা করবো অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়, অ্যাডিয়াবেটিক প্রসেসে কোনো তাপের কোনো আদান প্রদান হয় না। তাহলে তাপের যদি আদান প্রদান না হয় তাহলে আমি এখানে করতে পারি যে এখানে যে ডিকিউ ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ তাপের যে আদান প্রদানটা সেই আদান প্রদানটা আমি জিরো বলতে থাকতে পারি। তাহলে এখানে যদি এন্ট্রপির পরিবর্তনটা আমি খুঁজি যে ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডিকিউ রিভার্সিবল বাই ডিকিউ রিভার্সিবল। আচ্ছা, ডেল্টা এস ইজ ইকুয়াল টু আমি এখানে কিউ রিভার্সিবল করি, একই জিনিস যে এন্ট্রপির পরিবর্তন আমি পরাবর্ত প্রক্রিয়া ধরছি মানে রিভার্সিবল প্রসেসে, যে কিউ রিভার্সিবল হচ্ছে জিরো। অ্যাডিয়াবেটিক প্রসেসে সিস্টেম আর সারাউন্ডিং এর মধ্যে কোনো তাপের আদান প্রদান হয় না, আমি প্রথম এপিসোডেই বলেছি। তো সিস্টেম আদান প্রদানের মধ্যে তাপের আদান প্রদান না হলে কিউ রিভার্সিবল জিরো। তাহলে এক্ষেত্রে ডেল্টা এস কত হবে, ডেল্টা এস ইকুয়াল টু কিউ রিভার্সিবল জিরো, কিউ রিভার্সিবল বাই টি। তাহলে কত আসছে, জিরো বাই টি। তো জিরো বাই টি মানে কত, এখানে ডেল্টা এস এর মান আসবে জিরো। সুতরাং পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেমের এন্ট্রপির পরিবর্তনটা কিন্তু জিরো হবে এবং পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেমের এন্ট্রপি স্থির থাকে। পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেমের এন্ট্রপি স্থির থাকে, সেই জন্য এই পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে আইসেন্ট্রপিক বিক্রিয়া বলে, মানে আইসো এন্ট্রপিক। এই পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া পরাবর্ত এটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস, এটা মানে পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এখানে কিন্তু এন্ট্রপির পরিবর্তনটা এখানে শূন্য, অর্থাৎ এন্ট্রপি কিন্তু এক্ষেত্রে স্থির থাকে, পরাবর্ত প্রক্রিয়া এন্ট্রপি কিন্তু স্থির থাকে। সেই জন্য এই যে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসকে এটাকে আমরা বলবো আইসো এন্ট্রপিক প্রসেস, যাকে উচ্চারণ করছে এরকম ভাবে আইসো এন্ট্রপিক প্রসেস বা আইসেন্ট্রপিক প্রসেস। সুতরাং আইসো মানে কি সমান, এন্ট্রপিক মানে সম, অর্থাৎ এখানে এন্ট্রপির কোনো চেঞ্জ হলো না রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসে। কারণ সবসময় এখানে কিউ রিভার্সিবল দেওয়া আছে, এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে এটা খাটবে, এই কথাটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার দেখো, এবার যদি বলে অপরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হবে, এটা গেল পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া। পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল্টা এস এর পরিবর্তনটা হচ্ছে জিরো। এবার যদি অপরাবর্ত হয় ইরেভার্সিবল, অপরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হবে, অপরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এখানে কি হবে, তো অপরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এটা পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে কোনো অপরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল্টা এস সিস্টেমের ডেল্টা এস এর মানটা গ্রেটার দেন জিরো হয়। এই কথা তোমাকে মনে রাখতে হবে।
যে কোনো অপরাবর্ত রুদ্ধতপীয় প্রক্রিয়ায় ডেল্টা এস এর মানটা গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ অপরাবর্ত রুদ্ধতপীয় প্রক্রিয়ায় সিস্টেমের যে এনট্রপির মানটা, এই এনট্রপির মানটা কিন্তু বৃদ্ধি পায়। কারণ এটাই তো স্বাভাবিক, অপরাবর্ত রুদ্ধতপীয় প্রক্রিয়া যদি তুমি তাপের আদান প্রদানটাকে তুমি ফিক্স করে রাখো, তাহলে কি হবে, তাহলে সিস্টেমের যে এনট্রপি, এটাতে তোমার প্রসেসটা হচ্ছে তোমার ন্যাচারাল প্রসেস। অপরাবর্ত প্রক্রিয়া মানে কি, ন্যাচারাল বিভিন্ন যখন প্রাকৃতিক প্রক্রিয়াগুলো সবগুলো অপরাবর্ত প্রক্রিয়া হয়, এবং সেই অপরাবর্ত প্রক্রিয়ায় সিস্টেমের এনথালপি তো বৃদ্ধিই পাবে। অপরাবর্ত যদি প্রাকৃতিক প্রক্রিয়া মূলত তো সিস্টেমের এনট্রপি তো বৃদ্ধিই পাবে। তো প্রাকৃতিক প্রক্রিয়া সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে, এবং প্রাকৃতিক প্রক্রিয়াগুলো বেশিরভাগই প্রক্রিয়া, প্রক্রিয়া। সুতরাং এখানে ডেল্টা এস এর মানটা গ্রেটার দ্যান 0 হবে। তো এই জায়গাটা একটু করবে, এটা ডেল্টা এস এর মানটা গ্রেটার দ্যান 0 হবে। আচ্ছা, এবার তাহলে এই প্রসেসগুলো আমরা করলাম। এরপরে দেখো যেটা আমরা করব সেটা হচ্ছে সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া সিস্টেমের এনট্রপি পরিবর্তন। সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া আমরা যেটা করব সেটা হচ্ছে সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া সিস্টেমের এনট্রপি পরিবর্তন। সমষ্ণ মানে কি? সমষ্ণ মানে টেম্পারেচার ফিক্সড। সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া, এটা আমরা আগেই দেখিয়েছি। সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপি চেঞ্জ কি হবে? দেখো, সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া সিস্টেমের এনট্রপি চেঞ্জটা আমি আগেই দেখিয়েছি, ডেল্টা এস ইজ ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি। এটাই তো বলেছে, ডেল্টা এস মানে যেটা এনট্রপির আসল পরিমাপক, কিউ রিভার্সিবল বাই টি। আমি এখানে তোমাকে বলেছিলাম যে এখানে টেম্পারেচারটা ফিক্স থাকবে, দেখবে আমি লিখেছিলাম টেম্পারেচারটা এখানে ফিক্স থাকবে। এটা সমষ্ণ, টেম্পারেচার ফিক্সড, সমানুষ্ণ পরাবর্ত রিভার্সিবল প্রসেস। তো সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া ডেল্টা এস এর মানটা কি হবে? কিউ রিভার্সিবল বাই টি। এটা আমি তোমাকে আগেই করে দিয়েছি, এটা করবে। এবার দেখো যেটা আমরা করবো, দশার পরিবর্তনে সিস্টেমের এনট্রপির পরিবর্তন। আমরা এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দশার পরিবর্তনে সিস্টেমের এনট্রপির পরিবর্তন। দশার মানে ফেজ ট্রানজিশনে দশার পরিবর্তনে সিস্টেমের এনট্রপির পরিবর্তন। দশার পরিবর্তনে দেখো এর মধ্যে আর কিছু নেই। দশার পরিবর্তনে সিস্টেম এনট্রপি কিভাবে পরিবর্তিত হয়? তো আমরা তো জানি যে দশার পরিবর্তনটা কিন্তু যে কোনো দশার পরিবর্তন মানে কি? দশার পরিবর্তন মানে কঠিন থেকে তরলে আসা, তরল থেকে বাষ্পীয় অবস্থায় পরিণত হওয়া। আবার উল্টো দিকেও হতে পারে, বাষ্পীয় অবস্থায় থেকে তরল অবস্থায় পরিণত হওয়া, তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়া। অর্থাৎ কোন পদার্থের যে তিনটে দশা আছে, তিনটে অবস্থা আছে, তার একে অপরের রূপান্তরটাই হচ্ছে দশার পরিবর্তন। এবং সেই দশার পরিবর্তনে এনট্রপি কিভাবে চেঞ্জ হয় সেটা আলোচনা করব। এবং দশার যখন পরিবর্তন হবে তখন সেই প্রসেসটা অবশ্যই শুড বি রিভার্সিবল। তখন সেই প্রসেসটা কিন্তু রিভার্সিবল প্রসেস হবে, পরাবর্ত প্রক্রিয়া হবে, রিভার্সিবল প্রসেস। তখন প্রসেসটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। এবং এক্ষেত্রে টেম্পারেচারও ফিক্স থাকবে। কারণ যখন একটা দশার পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার ফিক্স থাকে, টেম্পারেচার কিন্তু ফিক্সড থাকে। তাহলে আমরা টেম্পারেচার ফিক্স থাকে, তাহলে আমরা এই প্রক্রিয়াটাকে কাজে লাগাতে পারি। এই লেখা লিখতে পারি যে ডেল্টা এস ইজ ইকুয়াল টু কিউ রিভার্সিবল বাই টি, এটা বলতে পারি। এবং এই কিউ রিভার্সিবল, এটা যেহেতু এখানে এই রিভার্সিবল প্রসেস এবং এটাতে টেম্পারেচার ফিক্সড এবং বাহ্যিক তাপে এটা বাহ্যিক ফিক্সড যে চাপে এই প্রক্রিয়াগুলো, এই দশাটা পরিবর্তনটা হয়। সেই ফিক্সড প্রেসারটা কত? সেই ফিক্সড প্রেসারটা হচ্ছে ফিক্সড প্রেসারে সম্পন্ন, এবং সেটা কি? অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটিএম প্রেসার। সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটিএম প্রেসার, যাকে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই ফিক্সড প্রেসারে সম্পন্ন হয়। তাহলে দেখো এখানে যে কিউ রিভার্সিবল প্রক্রিয়া যে তাপটা উৎপন্ন হচ্ছে, এই কিউ রিভার্সিবলটাকে আমি বলতে পারি এখানে ফিক্সড প্রেসারের এগেইনস্টে যখন হচ্ছে তখন আমি বলতে পারি কিউপি বলতে পারি। কারণ এখানে যে দশার পরিবর্তনটা হচ্ছে সেখানে ফিক্সড প্রেসারে হচ্ছে, কারণ এটা অ্যাটমসফিয়ারিক প্রেসারে হচ্ছে। তাহলে এখানে যে চেঞ্জটা কিউ রিভার্সিবল মানে কি? তাপের যে পরিবর্তন হচ্ছে, এই তাপের পরিবর্তনটাকে আমি ফিক্সড প্রেসারে বলতে পারি কিউপি। আর কিউপি মানে আমরা জানি এসেছি এনথালপির পরিবর্তন, ডেল্টা এইচ। তাহলে দশার পরিবর্তন ডেল্টা এস ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ডেল্টা এইচ বাই টি বলতে পারি। অবশ্যই এটা বলতে পারি যে দশার পরিবর্তন এনট্রপির পরিবর্তন ডেল্টা এস ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি, অর্থাৎ ওই সিস্টেমের এনথালপির পরিবর্তন বাই ওই সিস্টেমের টেম্পারেচার।
এবার দেখো এরকম দশার পরিবর্তনে যদি আমি গলন দশাটা নিই, তাহলে এখানে গলন যদি হয়, গলন মানে কি, গলনটাকে ইংরেজিতে বলবো ফিউশন। যদি এখানে ফিউশন নিই, এটা হচ্ছে সামগ্রিকভাবে দশার পরিবর্তনের এটা সমীকরণ, সামগ্রিকভাবে। তাহলে যদি আমি এখানে গলনে নিই, গলনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা কি হবে, ডেল্টা এস ফিউশন মানে গলন ইজ ইকুয়াল টু, এখানে আমরা করছি এখানে যে হিটের যে এনথালপির যে পরিবর্তন আছে সেই পরিবর্তনটা, এবং এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই টেম্পারেচারটা, এখানে যে টেম্পারেচারটা হবে, এই টেম্পারেচারটা কি হবে, এই টেম্পারেচারটা অবশ্যই একটা ফ্রিজিং টেম্পারেচার হবে, যেটা টিএফ মানে ফ্রিজিং টেম্পারেচার। তুমি যদি এটা বরফের ক্ষেত্রে ধরো, এই টিএফ এর মানটা হয়ে যাবে কি কেলভিন স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তাহলে যেখানে টেম্পারেচারটা হচ্ছে, সেই টেম্পারেচারটা হচ্ছে ফিউশন যখন হচ্ছে, গলন যখন হচ্ছে, সেই গলনের যে টেম্পারেচারটা, গলনের টেম্পারেচার মানে মেল্টিং যে টেম্পারেচারটা, বা তুমি এটাকে বলতে পারো যে মেল্টিং টেম্পারেচারটা কি, সেটাকে আমি বলছি টেম্পারেচার অফ ফিউশন, টিএফ। তাহলে এই যে সাধারণ অবস্থা দশার পরিবর্তনের সূত্রটা হচ্ছে এইটা। এবার তুমি ফিউশনের ক্ষেত্রে, তুমি যদি গলনের ক্ষেত্রে ধরো, তাহলে এইটাকে এরকম ভাবে রূপান্তর করো ডেল্টা এইচ বাই টিএফ। এবার দেখো এই গলনে কি হয়, গলনের ক্ষেত্রে তাপের প্রয়োজন হয়। তাহলে তাপের যদি প্রয়োজন হয়, তাহলে এখানে সিস্টেমটা হচ্ছে তাহলে প্রক্রিয়াটা হচ্ছে তাপগ্রাহী প্রক্রিয়া। তো তাপগ্রাহী প্রক্রিয়া ডেল্টা এইচ এর মান কি, তাপগ্রাহী প্রক্রিয়া ডেল্টা এইচ এর মান হচ্ছে পজিটিভ, তো দেখো ডেল্টা এস ফিউশনে সবসময় তাপ প্রয়োজন হয়। তা তাপ যদি প্রয়োজন হয়, তাহলে প্রক্রিয়াটা তাপগ্রাহী প্রক্রিয়া, আর তাপগ্রাহী প্রক্রিয়ায় এই ডেল্টা এইচ এর মান কি, ডেল্টা এইচ এর মান হচ্ছে পজিটিভ। তাহলে এক্ষেত্রে ডেল্টা এস ফিউশন, এই ডেল্টা এস ফিউশন অর্থাৎ গলনের যে এন্ট্রপির যে পরিবর্তন, ডেল্টা এস ফিউশন এর মানটাও কিন্তু হবে পজিটিভ। তারপর এখানে ডেল্টা এইচ এর আগে যদি পজিটিভ হয়, এর মানটাও কিন্তু হবে পজিটিভ, অর্থাৎ এক্ষেত্রে ডেল্টা এস ফিউশনের মানটাও পজিটিভ হবে। বুঝতে পারলে? তো এরকম কিছু জিনিস আছে। তো না এইখানে কিছু একটা দুটো অঙ্ক আছে, এই অঙ্কটা কিছু আছে, যেমন বলেছে দেখো, তো এই ফর্মুলা একটা অঙ্ক আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 1 অ্যাটমসফিয়ার চাপে বরফ গলনের এনথালপি, একটা সিস্টেম দেয়া আছে যেখানে বরফ গলনের এনথালপি ডেল্টা এইচ, এই এনথালপির মানটা দেয়া আছে, একটা বরফ গলনের এনথালপির মানটা দেয়া আছে একটা প্রক্রিয়ায় 6.02 কিলোজুল পার মোল, এটা দেয়া আছে বরফ গলনের এনথালপি। এটা ডেল্টা এইচ বরফ গলনের এনথালপি, মানে এখানে ফিউশনের মধ্যেই পড়ে আছে বরফ গলনের এনথালপি। এবং এখান থেকে তাহলে এন্ট্রপির পরিবর্তনটা কত হবে, এই ডেল্টা এইচ এর মান যদি এটা থাকে, এন্ট্রপির পরিবর্তনটা তুমি এখান থেকে বসাও, যে ডেল্টা এস ফিউশন এন্ট্রপির পরিবর্তনটা ইজ ইকুয়াল টু, এই এনথালপির মানটা বলে দেওয়া আছে, এনথালপির মানটা কত, এই এনথালপির মানটা হচ্ছে 6.02, আর টিএফ কত, এখানে ফ্রিজিং বা ফিউশন টেম্পারেচার, এখানে এইটা হচ্ছে এই এফ ফর ফিউশন, আমি এর আগে হয়তো ফ্রিজিং বলেছি না, এফ ফর ফিউশন টেম্পারেচার, ফিউশন মানে যেটাতে গলবে, সে ফিউশন টেম্পারেচার, এফ ফর ফিউশন নট ফ্রিজিং, এটা ঠিক করে নাও। তাহলে ডেল্টা এস ফিউশন, এই ফিউশনের মানটা কত হবে, ফিউশনের মানটা হচ্ছে তোমার কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে, 273 কেলভিন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি 273 দিয়ে ভাগ করে দিই, এবং এখানে যে মানটা পাবো সেই মানটা হচ্ছে 22.05 কিলোজুল পার মোল, 22.05, এবং এর ইউনিট কি হবে, এই ইউনিট হচ্ছে দেখো এইখানে তুমি কি পেয়েছো, এখানে ডেল্টা এইচ এবং এই এনথালপির মানটা কি হবে, এই এনথালপির মানটা এখানে, আচ্ছা এখানে 6.02 কিলোজুল পার মোল, তাহলে এখানে ডেল্টা ফিউশনের মান কি হবে, কিলোজুল পার মোল, আর এখানে কেলভিন আছে, কিলোজুল পার মোল, নিচে আছে কেলভিন, তাহলে কিলোজুল পার মোল পার কেলভিন। তো এইভাবেই কিন্তু এইখানের অঙ্কগুলো কিন্তু এরকম ভাবেই থাকবে। তোমাকে জাস্ট ডেল্টা এস ফিউশন গলনের এন্ট্রপির পরিবর্তন সমান ডেল্টা এইচ, অর্থাৎ এন্ট্রপি যখন এখানে এনথালপির পরিবর্তনটা ডিভাইডেড বাই এখানে কিন্তু কোন টেম্পারেচারে এই গলনটা হচ্ছে, সেই টেম্পারেচার দিয়ে তুমি ভাগ করে দাও, তাহলে কিন্তু এন্ট্রপির পরিবর্তনটা তুমি পেয়ে যাবে। এক্ষেত্রে এবার এখানে আছে বাষ্পীভবনের লিনতাপও আছে, বাষ্পীভবনের লিনতাপ বলছি, বাষ্পীভবনের যে এন্ট্রপির যে পরিবর্তন, বাষ্পীভবনের ক্ষেত্রে কি হবে, বাষ্পীভবনের ক্ষেত্রে এই একই জিনিস হবে, ডেল্টা এস ভেপোরাইজেশন ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ বাই টি। এই টিটা কি,
এটা হচ্ছে ভেপোরাইজেশন। ভেপোরাইজেশন মানে কি বয়েলিং টেম্পারেচার, মানে একটা তরল যখন ভেপারে যাবে সেটাকে কি বলবো, সেটা হচ্ছে বয়েলিং টেম্পারেচার টিবি, এটা হচ্ছে বয়েলিং। তো এরকম ক্যালকুলেশন এখান থেকে এই বেসিক ফর্মুলাটা থেকে এই ভেপোরাইজেশনের জন্য যে এন্ট্রপির পরিবর্তন হবে সেটাও কিন্তু আমি ক্যালকুলেশনে আনতে পারবো। এবং এক্ষেত্রে একটা অঙ্ক দেওয়া আছে, এক্ষেত্রে বলেছে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে যে একটা হিট অফ ভেপোরাইজেশনের মান দেওয়া আছে 40.4 কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল, মানে 40.4 কিলোজুল পার মোল। এবং এটাতে জলের ক্ষেত্রে দেওয়া আছে, মানে জলের বয়লিং পয়েন্ট কত, জলের বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, যদি কেলভিনে করো তাহলে 373, তো 40.4 বাই 373 এটা যদি ভাগ করে দিই তাহলেই কিন্তু আমি এখানে এন্ট্রপির পরিবর্তনটা মানটা পেয়ে যাব। এবং এক্ষেত্রে এন্ট্রপির মানটা হবে, এন্ট্রপির পরিবর্তন মান হবে 108.3 জুল পার কেলভিন, জুল পার কেজি, জুল পার কিলোজুল, এখানে আছে কি 108.3, তোমার উত্তরটা বেরিয়েছে জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল। এবং সেটাই অস্বাভাবিক, নিচে যেহেতু কেলভিনটা আছে, জুল পার কেলভিন আর একটা মোল নিচে ছিল, সেটা মোল ইনভার্স, জুল পার কেলভিন পার মোল বা মোল ইনভার্স যাই বলো না কেন। সুতরাং এটা ভেপোরাইজেশনের মানটা এরকম ভাবে বার করতে পারি। সুতরাং দশার পরিবর্তনে কিন্তু আমরা এই ধরনের এন্ট্রপির ক্যালকুলেশন কিন্তু আমরা করে থাকি। করবে এটা ভালো করে। আবার দেখো এরপরে যেটা করবো সেটা হচ্ছে দেখো এরপরে আরেকটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে মানে এই এন্ট্রপির পরিবর্তনে যে আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণে ও সংকোচনে এন্ট্রপির পরিবর্তন। দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণ, সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণ ও সংকোচনে এন্ট্রপির পরিবর্তন। তো এই ক্যালকুলেশন আমরা করব যে আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণ ও সংকোচনে এন্ট্রপির পরিবর্তন। দেখো এক্ষেত্রে আমরা সেই আমাদের আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত সম্প্রসারণ বা সংকোচনজনিত যে কৃতকার্য, সেই কৃতকার্যের ফর্মুলাটা একটু চিন্তা করো। আমরা অঙ্কও করেছিলাম কিছুদিন আগে এপিসোডে, এবং সেক্ষেত্রে আমরা কি করেছিলাম যে ডাব্লু রিভার্সেবল, মানে 8টা ছোট হাতে ছিল, ডাব্লু রিভার্সেবল ইজ ইকুয়াল টু কি দিয়েছিলে, মাইনাস 2.303 এনআরটি। দেখো ফর্মুলাটা তুমি যদি নোট করে থাকো খাতায় দেখো, এনআরটি লগ V2 বাই V1, এটা করেছিলে রিভার্সেবল প্রক্রিয়া কার্য, এটা কার্য বলছি, এটা কিন্তু এন্ট্রপির পরিবর্তন বলছি না। বা তুমি এটাকেও করেছিলে যে যদি V2 বাই V1 হয় তাহলে এটাকে প্রেসার দিয়ে যদি রূপান্তর করো 2.303 এনআরটি লগ P1 বাই P2, এটা করেছিলে প্রেসার দিয়ে যদি প্রকাশ করো। তো এন্ট্রপির পরিবর্তনটা, এন্ট্রপির যখন চেঞ্জ আমি এখানে ক্যালকুলেশন করব, এটা রিভার্সিবল প্রসেস এবং সমষ্ণ মানে টেম্পারেচারটা ফিক্সড। এবং সেক্ষেত্রে যদি এন্ট্রপির পরিবর্তন যেখানে ক্যালকুলেশন করব ডেল্টা এস, সেই ডেল্টা এস এর পরিবর্তনটা এখান থেকে আমরা আনবো, কি এই যে মাইনাস সাইনটা কিন্তু আমরা দেবো না, এন্ট্রপির পরিবর্তনটা ক্যালকুলেশন করব মাইনাস সাইন দেবো না, 2.303 এটা লিখে দিলাম, এন করে দিলাম, আর লিখে দিলাম, এখান থেকে টিটা আর লিখবো না, টিটা তো ফিক্সড, সমষ্ণ প্রক্রিয়া বলেছে, টিটা ফিক্সড, টিটা আর লিখবো না। 2.303 এনআর লগ V2 বাই V1, এটা একটা করতে পারে, লগ এনআর 2.303, এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন কোন এই প্রক্রিয়ায়, আদর্শ গ্যাসের সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে এইটা। বা তুমি যদি প্রেসার দিয়ে লিখতে চাও তাহলে প্রেসার দিয়ে এরকম লিখতে পারো, 2.303 এনআরটি লগ P1, টিটা লিখবো না, সরি, এখানে এনআর 2.303 এনআর লগ P1 বাই P2, এইভাবে করতে পারো এন্ট্রপির পরিবর্তনটা। এবং এক্ষেত্রে দেখো যদি আমরা এখানে যদি সম্প্রসারণ হয়, অর্থাৎ এক্সপ্যানশন হলে কি হবে খুব ভালো করে দেখো, যদি সম্প্রসারণ হয় তাহলে
আমরা জানি যে V2 ইজ গ্রেটার দেন V1, যদি সম্প্রসারণ হয় তাহলে V2 গ্রেটার দেন V1, তাহলে V2 যদি গ্রেটার দেন V1 হয় তাহলে দেখো এই দিকের মানটা কিন্তু টোটালটি পজিটিভ হবে, কারণ যদি বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে মানটা কিন্তু সর্বদা একের থেকে বেশি হবে। সুতরাং এক্ষেত্রে ডেল্টা এস এর মানটা কিন্তু পজিটিভ, অর্থাৎ এখানে এন্ট্রপির যে পরিবর্তনটা সম্প্রসারণে এন্ট্রপির পরিবর্তনটা কিন্তু পজিটিভ হবে, ধনাত্মক হবে, অর্থাৎ সিস্টেমের এন্ট্রপি কিন্তু বৃদ্ধি পাবে। এন্ট্রপি যদি বাড়ে, এন্ট্রপির মানটা যদি বাড়ে, এন্ট্রপির পরিবর্তনটা যদি প্লাস হয়, পজিটিভ হয়, তাহলে বিশৃঙ্খলতাটা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে সম্প্রসারণ হচ্ছে মানে কি, সম্প্রসারণ হচ্ছে মানে বিশৃঙ্খলতাটা বৃদ্ধি পাচ্ছে, সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে মানে যে সিস্টেমের বিশৃঙ্খলতাটা বৃদ্ধি পাচ্ছে। আর যদি সংকোচন হয় তাহলে কি হবে, যদি সংকোচন হয় তখন আমরা যদি V2 ইজ লেস দেন V1, সংকোচনের নিচে নেমে গেছিল, পিস্টন দেওয়া সিলিন্ডার বলেছিলাম নিচে নেমে গেছিল, প্রথম অবস্থায় V2 ছিল, আর তারপরে প্রথম অবস্থায় V1 ছিল, তারপর V2 ছিল, এবং সংকোচন হলে V2টা V1 এর থেকে কম হয়েছিল, এবং এক্ষেত্রে যদি V2 যদি V1 এর থেকে কম হয় তাহলে V2 এর মানটা কম আর নিচের মানটা বেশি যদি হয়, তুমি একটু চিন্তা করে দেখো, তাহলে সেই মানটা কিন্তু অবশ্যই কিন্তু নেগেটিভ আসবে, একের থেকে কম হবে। একের থেকে যদি কম হয় তাহলে ডেল্টা এস এর মান কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ হবে, এবং এক্ষেত্রে সংকোচনে কিন্তু ডেল্টা এস এর মানটা নেগেটিভ হচ্ছে মানে বিশৃঙ্খলতাটা কিন্তু হ্রাস পাচ্ছে, সিস্টেমের বিশৃঙ্খলতাটা হ্রাস পাচ্ছে, আর ডেল্টা এস যদি পজিটিভ হয় সিস্টেমের বিশৃঙ্খলতাটা বৃদ্ধি পাচ্ছে। এই জায়গাটা কিন্তু তোমাকে করে রাখতে হবে, ঠিক আছে? এন্ট্রপি হ্রাস পাচ্ছে। আচ্ছা, এই ফর্মুলার একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা একটু করে নিই। এই ফর্মুলা একটা অঙ্ক আছে যে একটা পরে অঙ্ক আছে, দেখা যাক কি একটা অঙ্ক করে নিই এখান থেকে। এই ফর্মুলা দিয়ে জাস্ট একটা সিম্পল ছোট অঙ্ক আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণতায় 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাসের 1 মোল 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাসের 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাসের সম্প্রসারণে 1 মোল আদর্শ গ্যাসের সম্প্রসারণে গ্যাসটির আয়তন 1 লিটার থেকে বৃদ্ধি পেয়ে 100 লিটার হয়, 1 লিটার থেকে বৃদ্ধি পেয়ে 100 লিটার হয়। এটার সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন গণনা করো, ডেল্টা এস কত, এটা গণনা করতে হবে। এই ফর্মুলায় বসাও, কারণ আদর্শ গ্যাস সম্প্রসারণ যাই হোক না কেন এই ফর্মুলা দেখো, এখানে কি ফর্মুলা হবে, ডেল্টা এসটা মানটি কি, ডেল্টা এস ইজ ইকুয়াল টু 2.303 এন মানে মোল কত 1, এন 1, আর কত, আর হচ্ছে এখানে আর এর মানটা কিসে বসাবে, দেখো লিটার আছে, লিটার যদি হয় তাহলে লিটার অ্যাটমসফিয়ার কে বসাও 0.082, আচ্ছা এখানে তুমি যদি না 0.082 হবে না, কারণ এটা তো এক প্রকার এন্ট্রপির পরিবর্তনটা এক প্রকার কার্য, সুতরাং এক্ষেত্রে তোমার বসাতে হবে, তোমার যে জুলে বসাতে হবে, জুলে যদি বসাও তাহলে কি হবে, আদর্শ গ্যাসের এখানে আর এর মানটা জুলে যদি বসাও তাহলে কত হবে 8.314 এনআর, আর লগ V2 বাই V1, V2 কত, V2 হচ্ছে দেখো 100, এবং V1 কত, V1 হচ্ছে 1, তাহলে এরকম ভাবে ক্যালকুলেশন করো, এবং এর ক্যালকুলেশন করলে তুমি যে মানটা পাবে সেই মানটা হচ্ছে 38.29 জুল পার কেলভিন, 38.29 জুল পার কেলভিন। সুতরাং এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে এটা, সিম্পল একদম অঙ্ক যদি থাকে এরকমই অঙ্ক কিন্তু থাকবে, তাহলে এটা করবে। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখো যে পরিবেশ বা পারিপার্শ্বিকের এন্ট্রপির পরিবর্তন। এরপরে যে টপিকটা আলোচনা করব এটা হচ্ছে পরিবেশ বা পারিপার্শ্বিকের এন্ট্রপির পরিবর্তন। দেখো এটাও খুব ইন্টারেস্টিং আলোচনা হবে, পরিবেশ বা পারিপার্শ্বিকের এন্ট্রপির পরিবর্তন। তো এটা আলোচনা করব যে পরিবেশ বা পারিপার্শ্বিকের এন্ট্রপির পরিবর্তনটা কিভাবে হয়, পরিবেশ বা পারিপার্শ্বিকের এন্ট্রপির পরিবর্তন, পরিবেশ বা পারিপার্শ্বিকের এন্ট্রপির পরিবর্তন, পরিবেশ বা পারিপার্শ্বিকের এন্ট্রপির
পরিবর্তন, এন্ট্রপির পরিবর্তন। দেখো আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম যে সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন, সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন রূপে আলোচনা করছিলাম, পরিবেশের ক্ষেত্রে কিন্তু কিছু আলোচনা করিনি। আর একমাত্র সেই প্রথম দিকে যেটা আলোচনা করেছিলাম সেটাতে বলেছিলাম যে এন্ট্রপির বৈশিষ্ট্যতে যে বিশ্বব্রহ্মাণ্ডের এন্ট্রপি কিন্তু সর্বদা বৃদ্ধি পাচ্ছে যে কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায়। কিন্তু পরিবেশে তো এখানে একটা ফ্যাক্টর আছে, পরিবেশ বা পারিপার্শ্বিক এন্ট্রপির পরিবর্তনটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। এবং এক্ষেত্রে পরিবেশ এবং পারিপার্শ্বিকের মধ্যে যখন এন্ট্রপি যখন পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনটা তোমাকে দেখতে হবে, সেই পরিবর্তনটা কিন্তু পরাবর্তভাবে হবে। এন্ট্রপির পরিবর্তন যখন ক্যালকুলেশন হবে, এটাকে মনে করতে হবে সেটা পরাবর্ত প্রক্রিয়া, একটা পরাবর্ত প্রক্রিয়া। মানে পরিবেশ বা পারিপার্শ্বিক এন্ট্রপির পরিবর্তন কার সঙ্গে? যখন সিস্টেমের সাপেক্ষে যখন হবে, তখন সিস্টেমের সাপেক্ষে যখন পরিবেশ বা এন্ট্রপির পরিবর্তনটা হবে, সেটাকে পরাবর্ত প্রক্রিয়া বলে ধরতে হবে, রিভার্সিবল প্রসেস। এবং এই প্রক্রিয়াটাতে এইটা হচ্ছে একটা আইসোথার্মাল প্রসেস, অর্থাৎ উষ্ণতা এখানে কিন্তু ফিক্স থাকবে, উষ্ণতা স্থির থাকবে। এটা যখন পরাবর্ত প্রক্রিয়া হিসেবে ধরতে হবে এবং উষ্ণতা স্থির থাকবে। পরিবেশ বা পারিপার্শ্বিক এন্ট্রপির পরিবর্তন কার সাথে? সিস্টেমের সাথে। তো সিস্টেমের সাথে যখন পরিবেশ পারিপার্শ্বিক এন্ট্রপির পরিবর্তন হবে, তখন পরাবর্ত প্রক্রিয়া হবে, সেখানে উষ্ণতাটাকে স্থির রাখতে হবে। এইটাই আমি বলার চেষ্টা করছি। এবার দেখো, যদি এখানে আমি যদি একটা জিনিস আলোচনা করি, যে এখানে আমরা যদি আলোচনা করি যে ধরো একটা টেম্পারেচার টি কেলভিন, এই টেম্পারেচারটাকে আমি টি কেলভিন উষ্ণতায়, টি কেলভিন উষ্ণতা হচ্ছে টি কেলভিন উষ্ণতায় সংঘটিত, টি কেলভিন উষ্ণতায় সংঘটিত টি কেলভিন উষ্ণতায় সংঘটিত টি কেলভিন উষ্ণতা সংঘটিত কোনো প্রক্রিয়ায়, টি কেলভিন উষ্ণতায় সংঘটিত কোনো প্রক্রিয়ায়, টি কেলভিন উষ্ণতায় সংঘটিত কোনো প্রক্রিয়ায় সিস্টেম দ্বারা পরিবেশে বর্জিত তাপ, একটু ভালো করে খেয়াল করবে, পরিবেশে বর্জিত তাপ, দেখো সিস্টেম দ্বারা পরিবেশে বর্জিত তাপ যদি হয় হিট গিভেন আউট বাই দ্য সিস্টেম, তাহলে সেই তাপটাকে আমি কি লিখবো? মাইনাস কিউ সিস্টেম। এটা সিস্টেম দ্বারা পরিবেশে বর্জিত তাপ। এবং এটা কি, এবং এক্ষেত্রে তাহলে পরিবেশ দ্বারা শোষিত তাপ, এবং সিস্টেম দ্বারা পরিবেশে বর্জিত তাপ যদি মাইনাস কিউ সিস্টেম হয়, তাহলে পরিবেশ দ্বারা শোষিত তাপটা কত হবে? পরিবেশ দ্বারা শোষিত তাপ মানে পরিবেশের গেন হচ্ছে, পরিবেশের যদি গেন হয়, তাহলে এই যে তাপটা, সেই তাপটা শোষণ করছে বলে এই তাপটা পরিবেশের গেন হচ্ছে বলে আমি পরিবেশের সাপেক্ষে লিখবো যে কিউ সারাউন্ডিং, এটাকে আমি পরিবেশ সাপেক্ষে লিখবো, পরিবেশ সাপেক্ষে লিখবো এই কিউটাকেই মানটা লিখবো, এবং সেটাকে এটা প্লাস কিউ সিস্টেম বলবো। পরিবেশ দ্বারা শোষিত তাপ হচ্ছে প্লাস কিউ সিস্টেম। দেখো এখানে বলেছি, দেখো টি কেলভিন উষ্ণতায় সংঘটিত কোনো প্রক্রিয়ায় সিস্টেম দ্বারা পরিবেশে বর্জিত তাপ, তো সিস্টেম দ্বারা পরিবেশে যদি তাপ বর্জিত হয় তাহলে সিস্টেমের তো লস হয়, সেই জন্য মাইনাস কিউ সিস্টেম করেছে। এবার দেখো পরিবেশ দ্বারা শোষিত তাপটা কি হবে? এই যে তাপটা ছেড়ে দিলে এটা পরিবেশ তো তাপটা শোষণ করবে, পরিবেশ দ্বারা তাপটা শোষণ হলে পরিবেশের গেন হবে, পরিবেশে তখন তাপটা কিভাবে শোষণ করবে? প্লাস কিউ সিস্টেম হিসেবে লিখবো। এবং এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তনটা কি হবে? পরিবেশ দ্বারা বর্জিত তাপে, এবং এক্ষেত্রে পরিবেশে এন্ট্রপির পরিবর্তনটা কি হবে? এস সারাউন্ডিং কি হবে? এস সারাউন্ডিং হবে। দেখো এখানে আমরা করেছি যে এখানে যে তাপটা যেটা এলো, এখানে এর সাপেক্ষে যদি এস যদি সারাউন্ডিং হয়, তাহলে রিভার্সিবল প্রসেসে কি হবে? কিউ সিস্টেম প্লাস কিউ সিস্টেম বাই টি, এটা বলতে পারি। তাহলে দেখো এক্ষেত্রে সারাউন্ডিং এর ক্ষেত্রে আমি লিখতে পারি প্লাস কিউ সিস্টেম বাই টি, এটা লিখতে পারি। এবং এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে দেখো এক্ষেত্রে ডেল্টা এস সারাউন্ডিং, ডেল্টা এস সারাউন্ডিং এসইউআরআর, ডেল্টা এস সারাউন্ডিং এর মানটা, ডেল্টা এস সারাউন্ডিং এটার মানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এখন এখানে পজিটিভ মানটা আসছে।
পজিটিভ মানটা যেমন বৃদ্ধি পাচ্ছে, এই মানটা অর্থাৎ ডেল্টা সারাউন্ডিং এক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাচ্ছে ডেল্টা সারাউন্ডিং বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কোনো একটা সিস্টেম, খুব ভালো করে এই কথাগুলো নোট করবে, যে কোনো একটা সিস্টেম যদি তাপ যদি বর্জন করে, কোনো একটা সিস্টেম যদি তাপ যদি বর্জন করে, তাহলে সিস্টেমের ক্ষতি হচ্ছে কিন্তু পরিবেশের লাভ হচ্ছে। এবং পরিবেশের লাভ হচ্ছে যেহেতু পরিবেশে কিন্তু এখানে একদম পরিষ্কার বোঝা গেল পরিবেশের যে বিশৃঙ্খলতাটা, সেই বিশৃঙ্খলতাটা কিন্তু বাড়ছে, অর্থাৎ পরিবেশের যে এন্ট্রপি বৃদ্ধি বাড়ছে। অর্থাৎ পরিবেশ থেকে যখন সিস্টেমে অর্থাৎ সিস্টেম থেকে যখন পরিবেশে তাপ যাচ্ছে, সিস্টেম থেকে যখন পরিবেশে তাপ যাচ্ছে, তখন কিন্তু পরিবেশের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। এই কথাটা মনে রাখতে হবে, সারাউন্ডিং এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। তেমনি এরকমও ঠিক উল্টোটা হতে পারে, যে সিস্টেম দ্বারা পরিবেশে শোষিত তাপ, যে টি কেলভিন উষ্ণতায়, এখানে আমি করছি দেখো, এখানে আমরা বলতে পারি একটা উল্টো প্রক্রিয়াটা করছি, যে টি কেলভিন উষ্ণতায় সংগঠিত সিস্টেম দ্বারা পরিবেশ থেকে শোষিত তাপ, টি কেলভিন উষ্ণতায় সিস্টেম দ্বারা পরিবেশ থেকে টি কেলভিন উষ্ণতায় কোনো প্রক্রিয়ায় সিস্টেম দ্বারা পরিবেশ থেকে শোষিত তাপ হলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করব? সিস্টেমের তো গেইন হচ্ছে বলে আমি এখানে প্লাস কিউ লিখবো, প্লাস কিউ সিস্টেম। তাহলে পরিবেশে সিস্টেম দ্বারা পরিবেশ থেকে শোষিত তাপ যদি কিউ সিস্টেম হয়, তাহলে পরিবেশ দ্বারা বর্জিত তাপ কি হবে? পরিবেশ দ্বারা বর্জিত তাপ কি হবে? পরিবেশ দ্বারা এই যে তাপটা আসছে এখানে, এটা কিন্তু সারাউন্ডিং থেকে সিস্টেমে আসছে, তাহলে সারাউন্ডিং বা পরিবেশের তো লস হচ্ছে সেই তাপটা, আর সারাউন্ডিং পরিবেশে যদি লস হয় হিটের, তাহলে তাকে আমরা বলবো মাইনাস কিউ সিস্টেম, কারণ এখানে সিস্টেমের সাপেক্ষে আমি লিখছি। তাহলে এখানে যেটা হচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারি যে এখানে সারাউন্ডিং এর এখানে এন্ট্রপির মানটা কি হবে? ডেল্টা সারাউন্ডিং এটা হচ্ছে ছিল, এখানে কিন্তু প্লাস কিউর জায়গায় আমি যদি সারাউন্ডিং এর রেসিপি করি, তাহলে মাইনাস কিউ সারাউন্ডিং বাই টি, কারণ এখানে এই যে কিউটার জায়গায় মাইনাস কিউ সিস্টেম বাই টি, সারাউন্ডিং না, এখানে ডেল্টা এস সারাউন্ডিং মানে পরিবেশের এন্ট্রপির পরিবর্তনটা কি হচ্ছে? এন্ট্রপির পরিবর্তনটা হচ্ছে কিন্তু নেগেটিভ। এন্ট্রপির পরিবর্তনটা দেখো এখানে আগে একটা নেগেটিভ সাইন আছে, তাহলে এন্ট্রপির পরিবর্তনটা নেগেটিভ। এন্ট্রপির পরিবর্তন যদি নেগেটিভ হয়, তাহলে সারাউন্ডিং এর এন্ট্রপি কিন্তু হ্রাস পাচ্ছে। তাহলে একদম পরিষ্কার, এই জিনিসটা একদম খুব ভালো করে মনে রাখতে হবে। কোনো একটা সিস্টেম এবং পরিবেশ তোমাদের কাছে আছে, তো সিস্টেম থেকে যদি তাপ বর্জন হয়, সিস্টেম থেকে তাপ যদি পরিবেশের বর্জন হয়, তাহলে সেক্ষেত্রে পরিবেশের এন্ট্রপি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এই কথাটা নোট করো, আর পরিবেশ থেকে তাপ যদি সিস্টেমে আসে, সেক্ষেত্রে কিন্তু পরিবেশের এন্ট্রপি হ্রাস পাচ্ছে, অর্থাৎ পরিবেশের এন্ট্রপি কিন্তু সেক্ষেত্রে নেগেটিভ হচ্ছে, অর্থাৎ বিশৃঙ্খলতা কিন্তু হ্রাস পাচ্ছে। সিস্টেম থেকে পরিবেশে যখন তাপ যাচ্ছে, তখন পরিবেশের বিশৃঙ্খলতাটা বা এন্ট্রপিটা বৃদ্ধি পাচ্ছে, আর পরিবেশ থেকে যখন তাপ সিস্টেমে ঢুকছে, তখন পরিবেশের এন্ট্রপি তথা বিশৃঙ্খলতাটা হ্রাস পাচ্ছে। এই জিনিসটা তোমরা নোট করবে। আর একটা জিনিস আলোচনা করে আজকে এটা শেষ করব, আজকের টপিকটা শেষ করে দেবো। সেটা হচ্ছে দেখো, যে রাসায়নিক বিক্রিয়া প্রমাণ এন্ট্রপির পরিবর্তন। এটা আজকে আমাদের শেষ টপিক, রাসায়নিক বিক্রিয়ায় প্রমাণ এন্ট্রপির পরিবর্তন। আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় প্রমাণ এন্ট্রপির পরিবর্তন। এটা এন্ট্রপির পরিবর্তন নিয়ে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়ায় প্রমাণ এন্ট্রপির ব্যাপারটা আবার কি? রাসায়নিক বিক্রিয়ায় প্রমাণ এন্ট্রপির পরিবর্তন। এখন প্রমাণ এন্ট্রপির ব্যাপারটা কি? প্রমাণ এন্ট্রপি, এতক্ষণ তো এন্ট্রপি করছিলাম। প্রমাণ এন্ট্রপি কি? প্রমাণ এন্ট্রপি আর কিছুই নয়, প্রমাণ এন্ট্রপিটাকে প্রকাশ করা হবে এটা তো নিশ্চিত, যে এস নট, যে কোনো প্রমাণ অবস্থাটাকে এতদিন নিশ্চয়ই জেনে গেছে, যে কোনো প্রমাণ অবস্থাকে প্রকাশ করার জন্য আমরা কিন্তু এস নট ব্যবহার করে থাকি, এস নট বা এস জিরো। তো এটাকে প্রমাণ এন্ট্রপি কাকে বলে? প্রমাণ এন্ট্রপি যে একটা ফিক্সড টেম্পারেচার নাও, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফিক্সড টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাও। 1 অ্যাটমসফিয়ার, প্রেসারটাকেও ফিক্সড করো, 1 অ্যাটমসফিয়ার প্রেসার নাও। 1 অ্যাটমসফিয়ার চাপে 1 মোল পদার্থ নাও,
এক মোল পদার্থ নাও, সেই এক মোল পদার্থের যে এন্ট্রপি, এক মোল পদার্থের যে এন্ট্রপি পাচ্ছি সেটাকেই কিন্তু আমরা বলবো এস নট, অর্থাৎ প্রমাণ এন্ট্রপি। প্রমাণ এন্ট্রপি, এখন পরিবর্তনটা কিছু বলিনি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার প্রেসারে এক মোল কোনো পদার্থের এন্ট্রপির মানটাই হচ্ছে প্রমাণ এন্ট্রপি, এন্ট্রপির মানটা। এবং এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার প্রমাণ এন্ট্রপির পরিবর্তন, যেটা আমাদের আলোচনা, রাসায়নিক বিক্রিয়ায় প্রমাণ এন্ট্রপির পরিবর্তনটা কিরকম হবে। তো প্রমাণ এন্ট্রপির পরিবর্তনটা আমি রাসায়নিক বিক্রিয়া একটা লিখি, তাহলে প্রমাণ এন্ট্রপির পরিবর্তনটা বোঝানোর সুবিধা হবে। একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, দেখো এ এ প্লাস বিবি, এখান থেকে পরিবর্তন হচ্ছে সিসি প্লাস ডিডি, এইভাবে পরিবর্তন হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা। তাহলে এখানে এন্ট্রপির পরিবর্তনটাকে, প্রমাণ এন্ট্রপির পরিবর্তনটাকে আমি ডেল্টা এস নট করছি প্রমাণ অবস্থায়। এখানে কি করব দেখো, এইখানে এই যে এইটা তো ফাইনাল স্টেট এই বিক্রিয়াত পদার্থের ক্ষেত্রে, তো এই বিক্রিয়াত পদার্থের যে এখানে যে পদার্থগুলো আছে তার এন্ট্রপির আমি যোগ করব। তার এন্ট্রপির যোগটা আমি কিভাবে করব, মোলার অবস্থাতে করব, মোলার অবস্থাতে করব তার এন্ট্রপির যোগটা। এক্ষেত্রে আমরা করছি দেখো যে এই যে সি এর হচ্ছে প্রমাণ মোলার এন্ট্রপি, সি এর এক মোল মানে এক মোল প্রথমে প্রমাণ মোলার এন্ট্রপি এখানে। আর যদি সি মোল পদার্থ আছে বলে আমি এই সিটা আমি এখানে গুণ করে দিচ্ছি, যেটা আগে সেই বার হিসাবে করেছিলাম আমরা, উপরে বার হিসাবে করেছিলাম না, দেখো খাতায় লিখেছো উপরে বার হিসাবে, সেটা এখানে এটার ক্ষেত্রে কেবলমাত্র নট হিসাবে দেখাচ্ছে, বার হিসাবে দেখানো হয়নি। আর এখানে কি হবে, এইটা প্লাস এই যে এই ডি এর প্রমাণ মোলার এন্ট্রপিটা কিভাবে হবে, এস নট ডি, এবং এখানে এক মোলের জন্য এটা, আর এখানে ডি মোল এখানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা মোল সংখ্যা প্রকাশ করে, তাহলে ডি মোলের জন্য এইটা, তাহলে এইটা আমরা প্রকাশ করলাম। এবং এক্ষেত্রে এই যোগফলটা আচ্ছা যোগফলটা যখন দিয়েই দিয়েছি আর আমাকে সামেশন দেওয়ার দরকার নেই, এটা সামেশন দেওয়ার দরকার নেই, এই সামেশনটা আমি এরকম ভাবে এখানে যোগটাকে আমি এরকম করছি, ঠিক আছে। এবার দেখো, আর এখানে এটা হচ্ছে বিক্রিয়ত পদার্থের প্রমাণ মোলার এনথালপির যোগফল মাইনাস এই বিক্রিয়ক পদার্থের প্রমাণ মোলার এনথালপির যোগফল করো, তাহলেই এনথালপির পরিবর্তন ক্যালকুলেশন হয়ে যাবে। এস নট এ, এখানে এ দিলাম, এস নট এর হচ্ছে এর প্রমাণ মোলার এনথালপি, আর এ হচ্ছে তার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে এ মোল পদার্থ আছে সেটা আমি গুণ করে দিলাম, প্লাস এস নট বি, এবং এখানে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা গুণ হয়ে গেল। তো এটা থেকে যদি বাদ দিই তাহলেই রাসায়নিক বিক্রিয়ার প্রমাণ এনট্রপির পরিবর্তনটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। এটা কিন্তু আমরা আগেও করেছি, একটু অন্য ফরম্যাটে করেছি, সুতরাং এই জায়গাটা একটু দেখবে। আর আচ্ছা, আর একটা জিনিস করব, রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশের এনট্রপির পরিবর্তন। তো দেখো এইখানে তাহলে টপিকটা শেষ হয়ে যাবে, রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশের এনট্রপির পরিবর্তন, এটা আমরা করব। রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশের, এটা রাসায়নিক বিক্রিয়া তো ঘটনাটা করলো, এবার রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশের এনট্রপির পরিবর্তনটা কিভাবে হয় এটা আমি একটু আলোচনা করে দিই। রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশের এনট্রপির পরিবর্তন কিভাবে হয়, তাহলে আজকে আমাদের শেষ আলোচনা এটা। রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশের এনট্রপির পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশের এনট্রপির পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশের এনট্রপি কিভাবে পরিবর্তন হয়। রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশের এনট্রপি পরিবর্তন, একটা কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবেশের এনট্রপি পরিবর্তনটাকে একদম এরকম ভাবে প্রকাশ করা, এস সারাউন্ডিং ইজ ইকুয়াল টু মাইনাস কিউ রিভার্সেবল বাই টি, মাইনাস কিউ সিস্টেম বাই টি। এইটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় এনট্রপির পরিবর্তনটাকে এরকম ভাবেই ক্যালকুলেশন করা হয়। এখানে একটা মাইনাস সাইন বসানো হয়, কারণ এখানে সিস্টেম থেকে তাপ বেরিয়ে যাচ্ছে, এইভাবেই কিন্তু ক্যালকুলেশন করা হয়। সিস্টেম থেকে তাপ বেরিয়ে যাচ্ছে বলে এখানে মাইনাস সাইনটা ধরা হয়। এখানে মাইনাস সাইনটা কিন্তু সিস্টেম থেকে তাপটা বেরিয়ে যাচ্ছে এবং সেখানে সিস্টেমের কিন্তু লস হচ্ছে, সেই হিসাবে ধরা হচ্ছে। এবং সারাউন্ডিং এর এক্ষেত্রে সিস্টেমের এবং সারাউন্ডিং এর মানটাকে এখানে কিন্তু কিউ সিস্টেম দিয়ে প্রকাশ করা, এবং এখানে এটা পরিবর্তনটা সেহেতু ডেল্টা এস সারাউন্ডিং হিসাবে প্রকাশ করা হয়। ডেল্টা এস সারাউন্ডিং মানে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ পরিবেশের এনট্রপির যে পরিবর্তনটা হচ্ছে সেটা কিভাবে প্রকাশ করা হয়, মাইনাস কিউ সিস্টেম বাই টি,
এখানে সিস্টেম যেহেতু এনার্জিটা তাপটা লস করছে, সুতরাং মাইনাস কিউ সিস্টেম দেওয়া হয়। এটা সিস্টেমের সারাউন্ডিং ক্ষেত্রে ধরা হয়। এবং এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা এটাও বলতে পারি, এই যে এখানে যেহেতু কোনো একটা রাসায়নিক বিক্রিয়া স্থির চাপে ঘটানো হয়, স্থির চাপে যখন ঘটানো হয় তখন এই কিউ সিস্টেমটাকে আমরা বলতে পারি কিউপি বলতে পারি, সিস্টেমটাকে আমরা বলতে পারি কিউপি, অর্থাৎ স্থির চাপে যখন ঘটানো হচ্ছে। এবং কিউপি সমান আমরা কি বলতে পারি, কিউপি সমান ডেল্টা এইচ, এনথালপির পরিবর্তন। তাহলে এখানে আমরা এস সারাউন্ডিং এর এখানে মাইনাস দিয়ে এই কিউ সিস্টেমের জায়গায় আমি বলতে পারি ডেল্টা এইচ বাই টি বলতে পারি, ডেল্টা এইচ বাই টি, অর্থাৎ এস সারাউন্ডিং, ডেল্টা এস সারাউন্ডিং রাসায়নিক বিক্রিয়ায় কোনো সারাউন্ডিং এর যে এনট্রপির পরিবর্তনটা সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে মাইনাস ডেল্টা এইচ বাই টি। ক্লিয়ার? এবার দেখো, যদি কোনো এই রাসায়নিক বিক্রিয়া যদি কোনো তাপমোচী রাসায়নিক বিক্রিয়া, তাপমোচী যদি রাসায়নিক বিক্রিয়া হয়, তাহলে ডেল্টা এইচ এর মানটা কি হবে, ডেল্টা এইচ এর মানটা হবে নেগেটিভ। ডেল্টা এইচ এর মানটা যদি নেগেটিভ হয়, তখন দুটো নেগেটিভ মিলিয়ে কি হবে, ডেল্টা এস এর মানটা, তখন ডেল্টা এস এর মানটা হবে পজিটিভ। তাপমোচী বিক্রিয়া ডেল্টা এস এর মানটা হচ্ছে পজিটিভ, ডেল্টা এস সারাউন্ডিং, অর্থাৎ পরিবেশের, আমি পরিবেশের সাপেক্ষে আলোচনা করছি যে পরিবেশের ডেল্টা এস এর সারাউন্ডিং এর মানটা হচ্ছে পজিটিভ। কারণ ডেল্টা এইচ এর মান, তাপমোচী বিক্রিয়া ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ, এটা আমরা জানি, এখানে নেগেটিভ মিলে পজিটিভ হচ্ছে, তাহলে বেস ডেল্টা সারাউন্ডিং এর মানটা কি হবে, পজিটিভ। আর তাপগ্রাহী বিক্রিয়া কি হবে, তাপগ্রাহী কোনো বিক্রিয়া হলে ডেল্টা এইচ এর মানটা হচ্ছে পজিটিভ। আর ডেল্টা এইচ এর মান যদি পজিটিভ হয়, তাহলে এখানে পজিটিভ এখানে নেগেটিভ হলে কি হবে, নেগেটিভ। তাহলে ডেল্টা এস সারাউন্ডিং এর মানটা কিন্তু তখন নেগেটিভ হবে, ডেল্টা সারাউন্ডিং মানটা নেগেটিভ হবে। অর্থাৎ পরিবেশের এনট্রপির মানটা কিন্তু কমছে। আর তাপগ্রাহী বিক্রিয়ায় পরিবেশের এনট্রপির মানটা কিন্তু, তাপমোচী বিক্রিয়ায় পরিবেশের এনট্রপির মানটা কিন্তু বাড়ছে। তাপমোচী বিক্রিয়ায় পরিবেশের এনট্রপির মানটা যেহেতু বাড়ছে, সুতরাং এই প্রক্রিয়াটাই কিন্তু ফেভারেবল, এই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত। কারণ আমরা তো জানি যে এনট্রপির মানটা, বিশ্বব্রহ্মাণ্ডের এনট্রপির মানটা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের এনট্রপির মানটা বৃদ্ধি পাচ্ছে মানে কি, পরিবেশের এনট্রপির মানটা বৃদ্ধি পাচ্ছে মানে বিশ্বব্রহ্মাণ্ডেরও কিন্তু এনট্রপির মানটা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে পরিবেশের এনট্রপির মানটা পজিটিভ হয়। তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে পরিবেশের এনট্রপি বৃদ্ধি পায়, আর তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে পরিবেশের এনট্রপি কিন্তু হ্রাস পায়। এই কনসেপ্টগুলো খেয়াল রাখো। হয়তো এখান থেকে কোনো পরীক্ষা তেমন ভাবে প্রশ্ন আসবে না, কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ারিং এর ক্ষেত্রে থার্মোডাইনামিক্স এমন একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার কিন্তু তোমাকে রাখতেই হবে। বুঝতেই পারছো, এই চ্যাপ্টারটা কমপ্লিকেটেড একটা চ্যাপ্টার, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আমি যেটা বললাম সেগুলো খুব ভালো করে নোট করো। নোট করার পরে আমাদের আজ চ্যাপ্টারও খুব বেশি বাকি নেই, হয়তো আগামী একটা দুটো এপিসোডেই কিন্তু এই চ্যাপ্টার শেষ হয়ে যেতে পারে। এবং তুমি এই জায়গাটাতে যেটুকু করলাম খুব ভালো করে নোট করো, বইটা দেখো, তোমাদের বই ধরে ধরে আমি পড়াচ্ছি, প্রত্যেকটা লাইন আমি পড়াচ্ছি। সুতরাং এই ক্ষেত্রে যদি তুমি বইটা দেখো এবং আমার যে কথাগুলো যেটা বললাম তুমি যদি প্রথম থেকে ঠিকঠাক ফলো করে যাও, প্রত্যেকটা কথাই কিন্তু তুমি বুঝতে পারবে। আর প্রথম থেকে ঠিকঠাক ফলো না করলে আমি বলবো যে ভিডিওগুলোকে আবার প্রথম থেকে দেখে দেখে এসো, তারপরে তুমি এখানে এসে পৌঁছাও, তখন তুমি বুঝতে পারবে। আর তোমার যদি আগের বোঝাতে কোনো ঘাটতি থাকে, আগের ভিডিওতে বোঝার জন্য কোনো যদি ঘাটতি থাকে, তাহলে এই জায়গাটা বুঝতে কিন্তু সমস্যা হবে। তুমি আগের ভিডিওগুলো পরিষ্কার দেখে এসো, এবং দেখে আসার পরে এখানে আস্তে আস্তে করে একটা ধারাবাহিক প্রক্রিয়া, প্রত্যেকটা এপিসোডই একটা ধারাবাহিক, আগেরটারই কন্টিনিউশন ধরতে পারো। সুতরাং তুমি যদি আগের এপিসোডগুলোকে ভালোভাবে বুঝতে না পারো, প্রত্যেকটা এপিসোড ক্লিয়ার করে তোমাকে নতুন এপিসোডে কিন্তু আসতে হবে, তবেই তোমার কিন্তু বোঝাটা সুবিধাজনক হবে। সুতরাং আজকে এই পর্যন্ত। এরপর আমি তোমাদের আরেকটু এন্ট্রপি একটু বাকি আছে, সেই এন্ট্রপির পার্টটা নিয়ে আমি তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ।